মোটামুটি ভালোই শুরু। আচ্ছা, করোনার প্রকোপ তো আবার বাড়তেছে, তোমাদের মধ্যে কি অসুস্থ হয়েছে রিসেন্টলি? স্যার কয়েকজন আছি আর সুস্থ। আচ্ছা, একটু সাবধানে থেকো, আসলে আর কিছু করার নাই। আর ভ্যাকসিন হয়তো সামনে দেয়া শুরু করতে পারে, যদি যারা মানে নিতে পারবা অবশ্যই ভ্যাকসিন নিয়ে নিও। আচ্ছা, তোমাদের হচ্ছে মোস্ট প্রবাবলি আজকে লাস্ট ক্লাস, তো আজকে চেষ্টা করব তোমাদের সিলেবাসটা কভার করার জন্য। আর তোমাদের 11th উইক চলতেছে না এটা? জি স্যার, আমরা কুইজ দিব, মানে আপনার সাথে একটা কথা বলতেছিলাম স্যার। স্যার হ্যাঁ, কুইজ যে নেবেন, মানে কুইজের দুইটা সিলেবাস কেমন হবে ওটার জন্য আগে জানতে চাইছিলাম। সিলেবাসে তো টোটালটা কভার হবে। এখন তোমরা যদি দুইটা কুইজ দাও তাহলে সিলেবাস দুইটা ভাগে ভাগ হইতে পারে। জি স্যার, তার আর মানে প্রথম ভাগে কি তাহলে প্রথম পার্টটা থাকবে আর সেকেন্ড পার্টে সেকেন্ড পার্টটা? এটা চিন্তা করা যেতে পারে। তোমরা কুইজ কয়টা দিবা, একটা দিবা না দুইটা দিবা? দুইটা দিব স্যার। আচ্ছা, 2 উইকে। জি স্যার, দুই কি মানে দুই বা মানে এটা আপনার সাথে আমি পরে কথা বলে ঠিক করে নিবো আর কি। মানে আচ্ছা, প্রেশার পড়তেছে স্যার প্রচুর, কারণ লাস্টের দিকে তো। আর অনলাইন দেখা যাচ্ছে অনেক বেশি বেশি কাজ করতেছে আমাদের, ওই কারণে আরো প্রেশার বেড়ে যেতেছে আর কি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, তুমি আমার সাথে কন্ট্যাক্ট করে পরে। আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করি। সবাই স্ক্রিন দেখতে পারছো? না স্যার, আসে নাই। স্যার দেখো, লোড হবে হয়তো। আসছে স্যার। আসছে স্যার। ওকে। আচ্ছা, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। আমরা আস্তে আস্তে অনেক কিছুই দেখানোর চেষ্টা করছি তোমাদের টোটাল কোর্সটাতে। আজকে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট প্লাস রিপিটেটিভ স্টেটমেন্ট গুলো কিভাবে করা যায় এবং সেটা কিভাবে কাজে লাগাতে পারি আমরা আমাদের অ্যাপ্লিকেশনে। আমরা লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম যে ইউজার ডিফাইন্ড ফাংশন কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি যেন আমাদের টোটাল প্রোগ্রামিং বা কোডিংটা সিম্পল হয়ে যায়। মানে সেম ইকুয়েশন বা সেম ফর্মুলা যদি আমার বারবার ইউজ করতে হয় তাহলে বারবার এটা ইনপুট না দিয়ে আমরা যদি একটা ফাংশন আকারে এটাকে সেভ করে রাখতে পারি তাহলে পরবর্তীতে জাস্ট আমরা কল করলেই সেটা ইউজ করতে পারতেছি। তোমাদের যদি মনে থাকে তাহলে আমরা লাস্ট ক্লাসে এগুলো দেখাইছিলাম। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট দিয়ে। ইফ হচ্ছে তোমার একটা কম্পারিজনের জন্য অথবা লজিক্যাল এক্সপ্রেশনের জন্য ইউজ করা যেতে পারে। যেমন তুমি নিচের স্টেটমেন্টটা যদি একটু খেয়াল করো, এখানে বলা হয়েছে যদি একটা তোমার কোন একটা ভ্যালু ইনপুট দিলা যেটা হচ্ছে জি, এটা যদি 50 থেকে কম হয় তাহলে তোমাকে ডিসপ্লে করবে হচ্ছে জি স্মলার ভ্যালু। তারপর এখানে তুমি একটা ডিসপ্লের জন্য একটা স্টেটমেন্ট দিয়ে দিলা, আর যদি এটা হয় তাহলে হচ্ছে তোমার এটা ডিসপ্লে করে দিল। ওকে, এখন আমরা জেনারেলি ইফ এর সাথে আরেকটা এলস যোগ করে দেই, যে যদি আমার যে পার্টিকুলার আমি একটা কন্ডিশন দিচ্ছি এই কন্ডিশনটা ফুলফিল করে তাহলে একটা কাজ করবে, টাস্ক দেয়া থাকবে, অথবা অন্য একটা টাস্ক দেয়া থাকবে বাট স্টেটমেন্ট দেয়া থাকবে, সেই কাজটা করবে। আমরা একটু সামনের দিকে দেখি। আচ্ছা, এখানে দেখো, দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা সবাই? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, জি স্যার, দেখা যায়। দেখো, তোমার ধরো হচ্ছে তুমি একটা ইউজারের কাছে ইনপুট ফাংশন ইউজ করে যে কোনো একটা নাম্বার চাইলা। এখন তুমি কোডটা এইভাবে লিখতে চাচ্ছ, যদি 0-র চাইতে বেশি হয় যে ভ্যালুটা তুমি নিবা ইনপুট এক্স হিসাবে, যদি এটা 0-র চাইতে বেশি হয় তাহলে একটা লগ ফাংশন ইউজ করবা, 10 বেস লগ ওয়াই ইকুয়ালস টু লগ এক্স, এরকম একটা ফাংশন। আর যদি এটা 0-র চাইতে কম হয় তাহলে তুমি একটা জিরো ভ্যালু চাইতে চাচ্ছ, মানে তুমি ইউজার কাছে চাচ্ছ
তো তুমি ডিসপ্লেতে দিবা হচ্ছে ইনপুট দ্য ইনপুট টু দ্য ফাংশন লগ ফাংশন মাস্ট বি 0। এটা হচ্ছে তুমি ডিসপ্লে করতে চাচ্ছ। এখন সেম ফাংশন সেম প্রবলেমটা আমি যদি দেখতে চাই, দেখো এটা হচ্ছে আমি আগে একটা কোড লিখে রাখছি, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, এখন দেখো আমি এখানে একটা ইনপুট ফাংশন দিছি, আমি যদি এটাকে রান করি তাহলে একটা নাম্বার ইনপুট দিতে বলতেছে। আমি সাপোজ যদি 5 দেই, তাহলে দেখো y এর ভ্যালু একদম ডান পাশে ওয়ার্ক স্পেসটাতে একটু যদি খেয়াল করো, y এর ভ্যালু 5 এর লগ ভ্যালুটা চলে আসছে। আমি সেম ফাংশন প্রোগ্রামটা যদি আবার রান করি, আমি একটা নেগেটিভ ভ্যালু দেই, তাহলে কিন্তু এখানে আমার একটা এরর মেসেজ দেখাচ্ছে। দেখো আমি যেটা ডিসপ্লে করতে বলছিলাম এলস দিয়ে, সেইটা আমাকে আউটপুট হিসেবে দেখাচ্ছে। সো তুমি এটা হচ্ছে একটা সিম্পল কন্ডিশন দিচ্ছি, যে আমি একটা কন্ডিশন দিচ্ছি, সেটা যদি ফুলফিল হয় তাহলে একটা টাস্ক ফুলফিল করবে, আর যদি না হয় অন্য আরেকটা টাস্ক করবে। এটা হচ্ছে এলস মানে ইফ এলস এর কাজ। এটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন দেখো একটা জিনিস একটু খেয়াল রাখবা, যদি তুমি ইফ এই কন্ডিশনটা ইউজ করতে চাও, ইফ এবং এলস ইউজ করতে চাও, তাহলে এটা জেনারেলি স্কেলারের ক্ষেত্রে ইউজ করাটা বেটার। স্কেলার বলতে জাস্ট একটা ভ্যালুর জন্য। তুমি এটা যদি কোনো একটা ম্যাট্রিক্সে ইউজ করো, সাপোজ একটা ম্যাট্রিক্সে এক্স ইকুয়ালস টু ভ্যালু আছে হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত, 5 হচ্ছে ইন্টারভ্যাল, 0.5 হচ্ছে ইন্টারভ্যাল, তার মানে 0, 0.5, 1, 1.5, 2। আমি এরকম একটা ম্যাট্রিক্সে যদি সেম কন্ডিশন গুলা দিতাম, যে ইফ এক্স ইজ গ্রেটার দেন 0 তাহলে এটা বসবে। দেখো এখানে কিন্তু শুধুমাত্র একটা এলিমেন্ট মানে 0 এই কন্ডিশনটা ফুলফিল করতেছে না, তাহলে দেখা যাবে শুধুমাত্র এই 0-র জন্য টোটাল ম্যাট্রিক্সটার জন্যই সে এই ডিসপ্লেটা করে দিবে। তার মানে তুমি কোন একটা কন্ডিশন যদি ইফ দিয়ে ইউজ করো এবং একটা ম্যাট্রিক্স মানে ভ্যালু হিসাবে ম্যাট্রিক্স নাও, তাহলে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টই ওই কন্ডিশন ফুলফিল করতে হবে, তুমি যদি ইফের ওই কন্ডিশনটা ফুলফিল করতে চাও। যদি একটা এলিমেন্টও না করে তাহলে কিন্তু টোটালটাইকেই এলস ফাংশনে চলে যাবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। মানে ম্যাট্রিক্সের সবগুলার কি হইতে হবে তখন? হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্টই এই কন্ডিশন ফুলফিল করতে হবে। সাপোজ 5টা এলিমেন্ট আছে, 4টা ফুলফিল করতেছে, একটা করতেছে না, তাহলেও কিন্তু তোমার কন্ডিশন ফুলফিল হলো না। সে আলাদা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবে না, সে টোটালটাকেই কন্ডিশন ফুলফিল করে নাই এটা ধরে নিবে। সো এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন আমি এটার সাথে আরেকটা ফাংশন আছে যেটা হচ্ছে বিপ। আমি সেম ফাংশনের মধ্যেই যদি এলস এর পরে একটা বিপ দিয়ে দেই, তার মানে হচ্ছে ইরর যখন আসে, জেনারেলি আমরা অনেক সময় যখন পিসি ইউজ করতে যাই, কোনো ইরর যদি করে ফেলি বা এই হয়, তাহলে কিন্তু পিসিতে একটা সাউন্ড হয়, অনেকের পিসি তার এক এক রকম সাউন্ড হয়। তো এইটা তুমি ইনপুট দিতে পারো, যখনই তোমার একটা ইরর মেসেজ যাবে, ইরর মেসেজ আগে একটা সাউন্ড হবে এবং তারপর ইরর মেসেজটা দিবে। তোমরা এটা একটু সবাই রান করে দেখো সাউন্ড হয় কিনা। সেম জিনিসটাই, জাস্ট বিপ দিয়ে দিলে একটা ক্লিক সাউন্ড হতে পারে বা বিভিন্ন রকম সাউন্ড হতে পারে। আচ্ছা, এখন দেখো আমরা মেইন ইফ নিয়ে যেটা কনসার্ন সেখানে আসি। আমরা আসলে ইফটাকে খুবই সিম্পল লজিক যেটা আমরা আগে দিছি সেইভাবে আসলে ইউজ কম করা হয়, আর একটু কমপ্লিকেটেড যদি আমরা কোনো কোড লিখতে চাই সেখানে এলস ইফটা ইউজ করা হয় বেশি। যেমন এখানে একটা প্রবলেম কথা বলা আছে, যে যদি লাইসেন্স করতে যাওয়া হয়, তাহলে হচ্ছে যদি তোমার কন্ডিশনটা এরকম যে 16 ইয়ার্স যদি কারো 16 বছরের কম হয় তাহলে তাকে লাইসেন্স দেয়া হবে না। 16 থেকে 18 মধ্যে হলে তাহলে ইউথ লাইসেন্স বা প্রফেশনাল লাইসেন্স দেয়া হবে। 18 থেকে যদি 70 হয় তাহলে সে লাইসেন্স পাবে স্ট্যান্ডার্ড, আর যদি 70 এর বেশি হয় বয়স তাকে স্পেশাল লাইসেন্স দেয়া হবে কন্ডিশন সাপেক্ষে। এখন তুমি ইনপুট হিসাবে যে লাইসেন্স করতে যাচ্ছে তার কাছ থেকে তুমি ইনপুট হিসাবে তার এজটা নিবা, নেয়ার পর তুমি ওই এজটাকে তোমার কোডের মধ্যে রান করবা, তার যে কন্ডিশনটা ফুলফিল করবে তার উপরে বেস করে তুমি এক একটা জিনিস ডিসপ্লে করবা।
যেমন এই কোডটা যদি একটু খেয়াল করো, এই কোডে বলতেছে দেখো যদি 16 বছরের কম হয় অ্যাপ্লিকেন্টের বয়স, তাহলে সে ডিসপ্লে করবে সরি উইল হ্যাভ টু ওয়েট। যদি 18 থেকে কম হয়, 16 থেকে বেশি হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে সে লাইসেন্স পাবে, এরকম একটা ডিসপ্লে করলো। 70 থেকে কম হয়, 18 থেকে বেশি হয়, তাহলে একটা জিনিস ডিসপ্লে করবে, আর এলস যদি 70 থেকে উপরে হয় তাহলে আরেকটা করবে। এখন দেখো এই জিনিসটা আমরা কিন্তু অনেকভাবে কোড করতে পারি ইফ এবং এলস ইউজ করেই। যেমন এখানে যদি এই কোডটায় তুমি রিভার্স করতা, যেমন তুমি ফার্স্টে 16 না লিখে ফার্স্টে 70 এই অংশটা লিখলা, তাহলে কি কোনো প্রবলেম হইতো? হওয়ার কথা না স্যার। না একটু স্যার। চিন্তা করে দেখো। মানে ইফ জি স্যার, মানে 16 বছরের কমের দেখো এটাই। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে নেই। ইফ ইউজ করি আমরা ফার্স্ট কন্ডিশনে, আর যদি কন্ডিশন আর একটা থাকে, মানে দুইটা কন্ডিশন থাকে টোটাল, তাহলে এলস ইউজ করি। আর যদি আরো বেশি কন্ডিশন থাকে, তাহলে প্রত্যেকটা মাঝখানে যত কন্ডিশন দিব তখন সবগুলোতে এলস ইফ ইউজ করতে হবে। ফার্স্টের কন্ডিশনে ইফ, লাস্টের কন্ডিশনে এলস, মাঝখানে সবগুলোতে এলস ইফ। এটা একটু মনে রাখবা। এখন আমার কোশ্চেনটাতে আসি। দেখো আমি যদি ফার্স্টেই 70 নিচে এই কন্ডিশনটা দিয়ে দিতাম, তাহলে যে 16 নিচে সে তো 70 নিচেও নাকি, তাহলে তো আর পরবর্তী কন্ডিশনে সে যেতই না, সবগুলো এটাতে ফুলফিল হয়ে যেত, আইদার 70 নিচে অথবা উপরে। তাহলে বাকি যে কন্ডিশন 18 নিচে বা 16 নিচে, তুমি এই কন্ডিশনের জন্য কোনো আউটপুট পেতা না, রাইট? জি স্যার। দেখো তোমার কোন একটা কোড, সেম একটা প্রবলেম এক একজন কোডার এক একভাবে চিন্তা করতে পারে। এটার উপরে কিন্তু ইফিসিয়েন্সি ডিপেন্ড করে, বা কিভাবে আসলে কারেক্ট হচ্ছে কিনা সেটা ডিপেন্ড করে। এখন ধরো তুমি এই জিনিসটা আরেক অন্য কেউ বলতে পারে যে আমি তো এরকম কোনো কন্ডিশন লিখলাম না যে এটা 18 নিচে 16 উপরে, এটা তো আমি আলাদাভাবে স্পেসিফাই করে দিলাম না। যেমন যেটা করছে এখানে, রাইট সাইড একটু একটা কোড দেখো দেয়া আছে। এখানে দেখো কি বলছে, যে ফার্স্টে কন্ডিশনটা দিছে 16 বছরের নিচে, তাহলে একটা ডিসপ্লে করবে। তারপরে কন্ডিশন একটা দিছে হচ্ছে 18 নিচে 16 উপরে, ওকে। তারপরে কন্ডিশনটা দিছে 17 মানে 17 নিচে 18 উপরে, এরকম আমি আলাদা স্পেসিফাই করে দিছি। মানে আমি সেম কাজটাই অন্যভাবে করতে চাইছি। ওভার স্পেসিফিকেশন বলা হয় এটাকে, ওভার স্পেসিফাই করলে। বাট এটা কিন্তু আসলে ভুল। রাইট সাইডেরটা ঠিক মনে হলেও আসলে এটাই ভুল। বাম পাশেরটা কম লিখছো, স্পেসিফাই কম করছো, বাট এটা হচ্ছে রাইট। এর একটা কারণ কেউ বলতে পারবা? দুইটার মধ্যে প্রবলেম কি হবে? স্যার এখানে লেস দেন ইকুয়াল, মানে ইকুয়ালটা দেই নাই আর কি, খালি লেস দেন অথবা গ্রেটার ইকুয়ালটা দেন দেওয়া দিছি। নাই, স্যার রাইট। 16 আর 18 মানে 16, 18, 70 এগুলো বাদ হয়ে যাবে জি স্যার। রাইট সাইডেরটাতে। আচ্ছা, তোমাকে আরেকটা জিনিস একটু বলে দেই। কন্ডিশনাল সবগুলা আমাদের যে ফাংশন গুলা আছে, এটা কিভাবে কাজ করে সেটা আগে তোমাকে একটু চিন্তা করতে হবে। এরা হচ্ছে, ধরো একটা কোড রান করতেছে, করতে করতে একটা কন্ডিশন পাইলো, ইফ ইফের একটা কন্ডিশন পাইলো। সে এখানে রান করা শুরু করবে, করে রান শুরু করার পর সে আগে দেখবে যে তোমার যে ইনপুটটা আছে সেটা এই কন্ডিশন ফুলফিল করে কিনা। যদি কন্ডিশন ফুলফিল করে ফেলে, তাহলে যেটা ডিসপ্লে করতে বসো সেটা ডিসপ্লে করে দিল। করে দেওয়ার পর সে আর বাকি অংশে তাকাবেই না। মানে এলসিফ এর পর বাকি যে কন্ডিশন আছে বা এলস এর পর যা কন্ডিশন আছে সে এইটুকু বাদ দিয়ে দিবে, এটুকুতে আর সে মানে তাকাবেই না। ডিরেক্টলি এন্ড এন্ড ফাংশনে চলে আসবে, মানে এই কন্ডিশনের এন্ড হয়ে গেছে, তারপরে যদি আর কোনো কোড থাকে সেটা রান করা শুরু করবে। এখন ধরো ফার্স্টের কন্ডিশনটা দেখলো যে সেটা ফুলফিল করতেছে না, সে তারপরে যাবে সেকেন্ড স্টেপে, সেকেন্ড কন্ডিশনে, দেখবে সেকেন্ডটা ফুলফিল করে কিনা। এটা ফুলফিল হয়ে গেলে তারপরে যে থার্ড বা ফোর্থ কন্ডিশন আছে সেদিকে আর সে যাবে না, ডিরেক্টলি এন্ডে চলে যাবে। এইভাবে প্রত্যেকটা কন্ডিশন সে চেক করতে করতে যাবে। এজন্যই যদি আমি আগে 70 দিতাম, তাহলে যে যার বয়স 15 সে, তার বয়স অবশ্যই 70 এর নিচে, সে কিন্তু এটা ডিসপ্লে করে দিত, আর পরের কন্ডিশনের দিকে তাকাতো না। তো তুমি কন্ডিশন গুলা এভাবে সেট আপ করতে হবে
যে পসিবল যতগুলা সিচুয়েশন আছে সবগুলো যেন তোমার এই কন্ডিশনের মধ্যে মানে পড়ে আর কি। Clear? জি স্যার। আচ্ছা, আমরা এই কোডটা একটু রান করে দেখি। এখানে আমি আগে লিখে রাখছি। এখানে এজ ইনপুট চাচ্ছে, আমি 26 দিলাম। 26 হচ্ছে এই কন্ডিশনের মধ্যে পড়তেছে, রাইট? 17 নিচে, 18 উপরে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, আমি কেন 18 উপরে স্পেসিফাই করে দেয়া লাগতেছে না, কারণ সে প্রথম থেকে চেক করে আসতেছে, সে দেখছে 16 নিচে কন্ডিশনটা ফুলফিল হচ্ছে না, 18 নিচেও হচ্ছে না, তার মানে অবশ্যই সেটা 18 উপরে দেখেই সে থার্ড কন্ডিশনে যেতে পারছে। তো এটা তোমাকে স্পেসিফাই করে দেওয়ার কোনো দরকার নাই। তুমি যদি এখানে লিখেও দিতা যে এলস ইফ এজ ইজ গ্রেটার অর ইকুয়াল টু 18 and less than 70 তাহলেও হতো, বাট ওটা না লিখলেও চলতেছে। কেন তুমি বেশি লিখতে যাবা? বাট লিখলেও প্রবলেম নাই। তো দেখো এখানে আউটপুট দেখাচ্ছে। আমি যদি অন্য কোনো ইনপুট দিতাম তাহলে আউটপুটটা ওটার উপর ডিপেন্ড করে দেখাতো। আচ্ছা, এটা খুব সিম্পল জিনিস, আশা করতেছি তোমরা বুঝতেছো। যদি না বোঝো অবশ্যই কোশ্চেন করবা। আচ্ছা, সেম প্রবলেমটা আমি অন্যভাবে করতে পারতাম, বাট সেক্ষেত্রে আমি ইনপুট ইউজারের কাছে চাবো না। আমি যদি এজটাকে ডিফাইন করে দিতাম আগে থেকেই, তাহলে হচ্ছে ফাইন্ড ইউজ করে, ফাইন্ড যে ফাংশনটা আমরা আগের ক্লাসে বলছি, এটা ইউজ করে সেম রকম একটা কাজ আমরা করতে পারতাম। এটা তোমরা একটু দেখবে, এটা আগের ক্লাসের জিনিস আমাদের। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম দেয়া আছে, প্রবলেমটা দেখতে পারতেছো? জি স্যার। আচ্ছা, এখানে একটা প্রবলেম দেয়া হয়েছে, কিছু গ্রেডিং সিস্টেম উল্লেখ করা আছে। যদি 90 থেকে 100 পর্যন্ত হয় তাহলে গ্রেড এ, এভাবে কয়েকটা গ্রেড দেয়া আছে। এখন তুমি হচ্ছে গ্রেডিং করতেছো, সাপোজ তুমি একটা ইনপুট ফাংশন দিয়ে কত মার্কস পাইছে সেটা ইনপুট নিলা, নেয়ার পর তুমি একটা কোড লিখবা যে এই কন্ডিশন গুলো ফুলফিল করলে তার আলটিমেটলি সে কোন গ্রেডে, তুমি মার্ক ইনপুট দিবা, সে গ্রেড ডিসপ্লে করবে, এইভাবে তার গ্রেডটাকে তুমি ডিফাইন করে দিবা। ক্লিয়ার? এরকম একটা কোড লিখবা। এটা তোমরা কি পারবা? মানে আগের কথাগুলো শোনার পর কি এটা কি তোমাদের জি স্যার, পারবো স্যার। আচ্ছা, এখন দেখো এখানে যেভাবে করে দেয়া আছে কন্ডিশনটা, তুমি কিন্তু চাইলে অন্যভাবেও করতে পারো। এখানে ধরো 90-র উপর থেকে শুরু করছে, তুমি যদি অপোজিট ভাবে করতা যে 60-র নিচে থেকে, তাহলেও কিন্তু হতো, সমস্যা নাই। তো তুমি কন্ডিশন গুলা কিভাবে সেট আপ করবা সেটা তোমার উপরে, বাট এটা একটু খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা কন্ডিশন ফুলফিল করে, কোনো পসিবল আউটকাম যেন বাদ না পড়ে। ওকে, জি স্যার। এখন ধরো এখানে একটা পসিবল আউটকাম কি হইতে পারতো, যে তুমি তো মানে চিন্তা করতে পারো এরকম যে আমার এই প্রত্যেকটা কন্ডিশন ফুলফিল করলে হয়। এখানে কিন্তু এটা এগুলা ছাড়াও আরেকটা কন্ডিশন আছে, কেউ যদি ইনপুট আকারে 100-র বেশি মার্কস দিয়ে দেয়, তুমি তো মানে 0 থেকে মানে 60-র নিচে মানে কি তুমি -0 মানে মাইনাস ঘরে কভার করে ফেলছো, বাট উপরে কিন্তু এখানে ম্যাক্সিমাম 100 পর্যন্ত কভার করছো। কেউ যদি 110 ইনপুট দেয় তখন কি ডিসপ্লে করবে সেটাও তোমাকে দিয়ে দিতে হবে। এলস এর পরে যদি এই ইনপুটের মধ্যে কোনো কিছু না পড়ে তাহলে সেটা অবশ্যই ইলিগালের মধ্যে হবে। আর ইফ এর ক্ষেত্রে এখানে x গ্রেটার দ্যান অর ইকুয়াল হবে না, মানে 90 টু 100 যেহেতু এ হবে। গ্রেটার ইকুয়াল, এখানে একটু ঝামেলা হয়েছে, আসলে স্পেসিফাই করতে একটু ভুল করছে। এখানে দেখো একটু সমস্যা হয়েছে কি, 60 থেকে 70 ডি বলছে, আবার 70 থেকে 80ও সি বলছে। এখানে কিন্তু অবশ্যই সেম নাম্বার দুইটা গ্রেডে থাকার কথা না, মানে এটা এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে, বাট এটা একটুই করতে হবে। আর স্যার মানে একদম ফার্স্ট যেটা x গ্রেটার দ্যান 90 ওইখানে তো স্যার 110 দিলেও এ দেখাবে। হ্যাঁ, 110 দিলেও তোমার এখানে এই কোডটাতে একটু ঝামেলা আছে, সেটাই যে জি তোমার এখানে 100 এই রেঞ্জটা স্পেসিফাই করে দেয়া নাই, জি স্যার। তাহলে আলটিমেটলি ইললিগাল ইনপুট কিন্তু কখনোই দেখাবে না।
এখানে। স্যার এইখানে স্যার ওই যে একটা কথা লাগছে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 50, ওটা তো এখানে উল্লেখ নাই। এটা একটা জাস্ট এক্সাম্পল আকারে কোড দেয়া আছে যে এইভাবে করতে পারো, ঠিক আছে? মানে যদি এইভাবে গ্রেড করা লাগে এভাবে করতে পারবে, সেটা একটা এক্সাম্পল হিসেবে দেখানো আছে। জি স্যার, চিন্তা বুঝতে পেরেছি জি আমরা। স্যার। এটাই। আচ্ছা এখন ধরো আমি সেম টাইপের কাজ, মানে ইফ এলস এলস ইফ এগুলা দিয়ে যে কন্ডিশন টাইপ আমি ফুলফিল করতে চাচ্ছিলাম, সেম সিমিলার কাজ সুইচ এবং কেস এই ফাংশনটা দিয়েও করতে পারি। বাট সুইচ এবং কেস এটা হচ্ছে ইজিয়ার, মানে রিড করাটা ইজিয়ার। রিড করা ইজিয়ার বলতে আমি বুঝাচ্ছি, ধরো তুমি কয়েকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে পড়তেছে তোমার কোডটা, তার জন্য একটু সুবিধা হবে। তুমি সিমিলার কাজ দুইটা দিয়ে করতে পারো, বাট এটা কিছুটা ইজিয়ার বোঝাটা। এখন ধরো এটা আসলে কিভাবে কাজ করে, তোমাকে যেটা করতে হবে, সুইচ এই ফাংশনটা দেওয়ার পর তুমি যে ভ্যারিয়েবলটা রাখতে চাচ্ছ এই ভ্যারিয়েবলটা এখানে দিয়ে দিবা। এর মধ্যে এই ভ্যারিয়েবলের ভিতরে তোমার বাকি কন্ডিশন গুলাকে ম্যাট্রিক্স আকারে রাখতে হবে। তারপর হচ্ছে এখানে আসবে কেস, কেসের পর এই ভ্যারিয়েবলের যে ফার্স্ট কন্ডিশনটা ছিল সেটা অপারেশন 1 বা অপারেশন 2 এরকম, যদি এটা হয় তাহলে এখানে একটা টাস্ক থাকবে, এটা কমপ্লিট করবে, তখন আর বাকিগুলোর দিকে সে তাকাবে না। এটা যদি না হয় তাহলে সে সেকেন্ড কেসের দিকে যাবে। এখানে আসলে বোঝাচ্ছে হচ্ছে তুমি সুইচ ভ্যারিয়েবল মানে হচ্ছে এই ভ্যারিয়েবলের ভিতরে যেগুলো আছে প্রত্যেকটাকে তুমি সুইচ করতে বলছো সিকোয়েন্সিয়ালি, এক নাম্বার থেকে ডান দিকে যেতে থাকবে। এবং সে বিভিন্ন যে কেস দিয়ে রাখছো, যেমন কন্ডিশন দিয়ে আসো, যদি ইন কেস এটা ট্রু তাহলে এটা করবে, ইন কেস সেকেন্ডটা ট্রু তারপরে সেকেন্ডটা এক্সিকিউট করবে। এইভাবে তোমাদের কোডটা রান হবে। আমরা একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। ধরো তুমি টিকিট কাটতে চাচ্ছ কোন একটা জায়গায়, যদি ঢাকার টিকিট হয় তাহলে ঢাকার টিকিটের প্রাইস তুমি জানতে চাচ্ছ, কক্সবাজারের টিকিট বা চিটাগাংয়ের টিকিট এরকম তুমি প্রাইস জানতে চাচ্ছ। এখন ধরো তুমি ইনপুট নিবা ইউজারের কাছে, যদি ঢাকা হয় ইনপুট তাহলে তার প্রাইস দেখাবে 10,000, যদি চিটাগাং হয় তাহলে হবে 15,000, আর যদি কক্সবাজার হয়, সাপোজ তুমি চিন্তা করে নাও যে কক্সবাজার লকডাউন চলতেছে, সেক্ষেত্রে স্টে হোম এন্ড স্টাডি বা একটা আউটপুট দেখাতে চাচ্ছ। আর অন্য কোনো কিছু যদি ইনপুট হয় তাহলে তুমি ডিসপ্লে করতে চাচ্ছ সেটা তোমাদের সার্ভারে বা ফাইলে নাই, এরকম একটা কোড লিখতে চাচ্ছ। এটা দেখো কিভাবে করতেছে। সিটি এটা হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল, রাইট? জি স্যার। একটু হোল্ড করো, সরি আসলে প্লেন যাচ্ছিল তো আমি শুনতে পারতেছিলাম না। দেখো আমি সিটি হচ্ছে একটা ভ্যারিয়েবলের নাম দিয়ে দিলাম, এর মধ্যে আমি ইনপুট আকারে নিব যে কোন সিটি সম্পর্কে তুমি জানতে চাচ্ছ, এবং সুইচ কমান্ড দেওয়ার পর আমি সিটি লেখা মানে হচ্ছে তুমি যে ইনপুটটা দিছো এই ইনপুটের ভিতরে যা যা আছে সেটা সে সুইচ করতে থাকবে, একটা একটা করে দেখতে থাকবে। যেহেতু এখানে আমার ইনপুট একটাই থাকবে তার কোনো প্রবলেম নাই, সে দেখবে যদি ওই যে একটা ইনপুট তুমি দিছো সেটা কি ঢাকা, মানে কেস যদি ঢাকা মানে ইন কেস সেটা ঢাকা হয়, মানে এই অংশটুকু হয়, কেসের পর যা দিবা এই অংশটুকু যদি তুমি ওই ইনপুটের ফাংশনের মধ্যে পাও তাহলে এটা ডিসপ্লে করবা। যদি এটা না হয় তাহলে পরে যাবা দেখবা যে চিটাগং এই অংশটুকু ইনপুট ফাইলে আছে কিনা, তাহলে পরেরটা ডিসপ্লে করবে। যদি কক্সবাজার থাকে তাহলে এখানে এটা ডিসপ্লে করবে, আর যদি এগুলো না থাকে অন্য কিছু দেয় যে কোনো কিছুই লিখুক তাহলে নট অন ফাইল এটা ডিসপ্লে করবে। এবং এই কোডটা শেষ করার জন্য অবশ্যই এন্ড কমান্ডটা দিতে হবে, ইফ এলস এগুলাতেও। কোশ্চেনটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আমরা এখানে হ্যাঁ বলো। এটাও তো মানে ওই ইফ এলস এর মতোই, যে যদি ফার্স্ট এটা একই পেয়ে যাই তাহলে লাস্টে সিমিলার যাবে কাজ, না। ইফ এলস দিয়ে যে কাজটা করতে পারবা তুমি এখানেও করতে পারবা, বাট মানে বিভিন্ন টাস্কে বিভিন্নটা ইজিয়ার হয়, এটা শুধু আমার কন্ডিশনের উপর ডিপেন্ড করে। আচ্ছা এখন দেখো
আমি এই কাজটাই যদি রান করি, আমার কাছে দেখো সিঙ্গেল কোটের ভিতরে যাচ্ছে। সিঙ্গেল কোট বলতে হচ্ছে আমার কোটেশন দিয়ে লিখতে হবে ঢাকা। দেখো আমার এখানে এই যে আউটপুটটা দেখাচ্ছে, আউটপুটটা 10,000 দেখাচ্ছে। আমি যদি সেমটা আবার একটু রান করি, আমি ঢাকা, ধরো ঢাকায় লিখলাম, সিঙ্গেল কোট আমি লিখতে বলছিলাম, স্পেসিফাই করা, যেহেতু এটা কেন কেউ বলতে পারবা কেন? স্ট্রিং দেখে। স্ট্রিং দেখে, যেহেতু আমি স্ট্রিং নিচ্ছি আমার সিঙ্গেল কোট ইউজ করতে হবে। আরেকটা অল্টারনেটিভ ওয়ে ছিল, মনে আছে? জি স্যার, ওই ইনপুটের লাইনে গিয়ে লিখে দিব। হ্যাঁ, একটা সিঙ্গেল কোট দিয়ে এস লিখে দিলে ওটা সে স্ট্রিং, এটা সে বুঝতে পারে, তখন আর সিঙ্গেল কোট লাগে না। আচ্ছা, এখানে ধরো আমি অন্য যে কোনো কিছু লিখলাম, তাহলে সিঙ্গেল কোটে আবার চেয়ে যাবে, কারণ আমি সিঙ্গেল কোট ইউজ করি নাই। এখন সে এন্ড করতে পারবে। সিঙ্গেল কোডের প্রবলেমটা হচ্ছে, তুমি যদি সিঙ্গেল কোডে ইউজ ইনপুট না দাও, তাহলে সে ইনপুট হিসাবে সে কাউন্ট করবে না। অবশ্যই সিঙ্গেল কোডে কোনো কিছু দেওয়ার পর সে কন্ডিশন গুলো চেক করতে পারবে। ওকে, আচ্ছা এখন দেখো সেম জিনিসটা অন্যভাবে করা যায়। অনেক সময় আমরা এরকম করি না, ধরো কোনো একটা অ্যাপে ঢুকলাম, সেখানে অনেকগুলো অপশন থাকে, যে কোনো আমরা একটা সিলেক্ট করি, তার উপর আমাদের আউটকাম দেখায়। এরকম একটা টাস্ক হচ্ছে মেনু বার। আমরা এতে একটু দেখাই, যেমন এখানে যদি একটু দেখো, যে আমি কোডটা রান করে একটা পপ আপ করবে। তুমি ধরো 3টা সিটি সিমিলার কোডটাই আমি যেটা আগে রান করলাম, সেটা তুমি আলাদাভাবে ইউজারের কাছ থেকে সিঙ্গেল কোডে লিখতে চাওয়াটা একটু ঝামেলা। সিঙ্গেলি মানে সিঙ্গেল কোডে চাচ্ছ, সেটা ইউজার নাও বুঝতে পারে। অথবা ঢাকা লেখার সময় তুমি স্পেসিফাই করে দিলে ডি বড় হাতের, যে ইউজার সে ছোট হাতের দিল, তাহলে কিন্তু সে রিড করতে পারবে না, মানে কন্ডিশনের সাথে মিলতেছে না। সে ঢাকা সম্পর্কে জানতে চাচ্ছে, তখন দেখাবে যে নট ইন ফাইল। সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, কোড লিখলে এমন ভাবে যে সে যখন এটা রান করবে, একটা এরকম পপ আপ হিসাবে একটা মেনু বার হবে, যে 3টা বা 4টা তুমি যে কয়টা অপশন সিটিকে রাখতে চাচ্ছ রাখবা, সে যেটা সিলেক্ট করবে ওই সিলেক্টটা তোমার ইনপুট হিসেবে সে নিবে, নিয়ে কোডটা রান করে তোমাকে আউটপুট দেখাবে, যেটা আমরা বিভিন্ন অ্যাপে দেখি বা বিভিন্ন ওয়েবসাইটে দেখি। এটা যদি আমি করতে চাই, তাহলে যেটা একটা ফাংশন আছে সেটা হচ্ছে মেনু। তুমি যদি মেনু ফাংশন দাও, মেনু ফাংশন দেওয়ার পর তোমার কাছে একটা ইনপুট, মানে ফার্স্টে যেটা থাকে সেটা হচ্ছে তুমি কি মেসেজ লিখতে চাচ্ছ। যেমন আমি যদি লিখতে চাই, মানে মেনু বারটার উপর একটা ইনস্ট্রাকশন দিতে যাই, সিলেক্ট সিটি ফ্রম দ্য মেনু, এই যে দেখো এখানে দেখা যাচ্ছে, এটা লেখা উঠবে। এবং তারপরে তুমি মেনুতে কি কি বাটন রাখতে চাচ্ছ সেটা তুমি কোটে, সিঙ্গেল কোটে একটা করে একটা একটা করে দিয়ে যাবা। এটা যদি রান করো, তাহলে এরকম একটা মেনু ওপেন হয়ে যাবে। এটা অনেকটা ইনপুটের মতোই, বাট ইনপুটটা আগে আমরা টাইপ করে দিতাম, আর এখন হচ্ছে এই বাটনগুলো ক্লিক করে ইউজার দিতে পারবে। এটুকু ক্লিয়ার মেনু ফাংশনটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, ইনপুটের মতোই দেখো, এই যে ইনপুট আকারে আমরা নিচ্ছি, বাট এটা মেনু লিখে ইউজার ফ্রেন্ডলি করতেছি কোডটা, আর কিছুই না। আমি ইনপুট নিয়ে নিলাম, মানে এই ফার্স্টের অংশটা হচ্ছে একটু ডিফারেন্ট, এখন বাকিটুকু সেম। এখন ইনপুট নিয়ে নিছি, সুইচ সিটি কেস 1 যদি এরকম হয়, মানে কেস 1 বলতে হচ্ছে যদি সে ফার্স্টেরটা ক্লিক করে, কেস 2 হচ্ছে সে সেকেন্ডটা ক্লিক করে, তখন আর তোমার এই ডিরেক্টলি এই ইনপুটে কি নিছো সেটা কোনো ব্যাপার না। মেনুর ফার্স্ট বাটন, সেকেন্ড বাটন, থার্ড বাটন তুমি কেস 1 2 3 এইভাবে দিতে পারো। আমরা এটা একটু রান করে দেখি, এই নিচের কোডটা দেখো, এখানে একটা মেনু বার চলে আসছে, দেখতে পারতেছো লেফট কর্নারে। জি স্যার। আমরা সাপোজ চিটাগাং ক্লিক করি, আমার চিটাগাং এর জন্য আমি যেটা রেখে দিছিলাম 15,000 সেকেন্ড অপশনটা, সেটা আমার ডিসপ্লে করতেছে। তো তুমি একটা কোডে এটাও ইউজ করতে পারো বিভিন্ন ফাংশনে ইউজার ফ্রেন্ডলি করার জন্য। আচ্ছা, এইটুকু সবাই বুঝতে পারছো আজকে যা যতটুকু দেখাইলাম? জি স্যার। আচ্ছা, অনেক সময় এরকম হতে পারে যে তুমি একটা ইফ ফাংশন ইউজ করলা,
ইফ ফাংশন ইউজ করার পর একটা আউটপুট নিলা, সেটাকে আবার তুমি সুইচ ফাংশন ইউজ করে অ্যানালাইসিস করতে পারো। এটাও কোন অ্যাপ্লিকেশনে ইউজ হতে পারে। তুমি দুইটার বেসিক যদি জানো তাহলে আমি আশা করতেছি দুইটা কিভাবে একসাথে কাজ করাইতে পারবা সেটাও পসিবল। যেমন তুমি ইফ আকারে তুমি কোন একটা কন্ডিশন ফুলফিল করলে, তুমি ধরো একটা ইনপুট ফাংশন তৈরি করলা, মানে একটা ভ্যারিয়েবল নতুন একটা ফাংশন তৈরি করলা, যদি এই কন্ডিশন হয় তাহলে এক্স এর ভ্যালু এত, এই কন্ডিশন হয় এক্স এর ভ্যালু এত। তারপর তুমি একটা সুইচ দিলা যে যদি এক্স এর ভ্যালু এত হয় তাহলে কেস 1, এত হলে কেস 2, এভাবে করা যাবে না? জি স্যার। আচ্ছা, এগুলো একটু তোমরা চিন্তা করবা যে কোনটা আসলে মানে বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য কিভাবে আমরা ইউজ করতে পারি। আমরা তো তোমাদের হচ্ছে রুলস গুলা দেখাই দিচ্ছি, কিভাবে চিন্তা করতে হয় সেটা একটু ধারণা দিচ্ছি, বাট চিন্তা কিন্তু করতে হবে তোমাদেরই। কোন একটা প্রবলেম কিভাবে সলভ করবা, কোন কোন ফাংশন ইউজ করবা, স্ট্রাকচার কিভাবে দাঁড়া করাবা, সেটা তোমাদের উপর। আচ্ছা, আমাদের লাস্ট লেকচার হচ্ছে আমরা কন্ডিশনাল গুলা দেখলাম, সিকোয়েন্সিয়াল আগে দেখছি, রিপিটেশনাল স্ট্রাকচার একটু দেখবো, রিপিটেশন কিভাবে হয়। আমরা লুপ ইউজ করব, জেনারেলি ফর লুপ, তোমরা এটা সি প্রোগ্রামিং এও দেখছো। ফর লুপ কিভাবে কাজ করে কেউ একটু বলতে পারবা, মানে সি প্রোগ্রামিং থেকে যদি মনে থেকে থাকে? স্যার ফর বলো। লুপ হচ্ছে একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে শুরু হয়, তারপর হ্যাঁ হচ্ছে একটা কন্ডিশন তারা অ্যানালাইজ করে, যে কন্ডিশন যদি রাইট হয় তাহলে হচ্ছে পরের স্টেপে যায়, পরের স্টেপে হয়তো ইনক্রিমেন্ট হয় অথবা অন্য কোনো কাজ করে, হ্যাঁ তারপর আবার ইনিশিয়াল ভ্যালুতে যায়। হ্যাঁ, এখানে হ্যাঁ ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। আমি আমার একটু বলে দিচ্ছি। এখানে আমাদের ফার্স্টে একটা ইন্ডেক্স আমরা দিয়ে দেই, এটাকে আইডেন্টিফায়ার বলা হয় লুপের। এই ইন্ডেক্সটা দেই এজন্যই কারণ এই লুপটা আমাকে একসময় শেষ করতে হবে। আমি যদি এটা না করি, আমি লুপটা শেষ করার জন্য একটু ঝামেলা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যেটা করি, ফার্স্টে একটা আইডেন্টিফায়ার দেই যে লুপটা কতটুকু রান করবে। সাপোজ এখানে ফর কে ইকুয়ালস টু এত, মানে এত থেকে এত পর্যন্ত, a ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার k, এটা আমার একটা ফাংশন। ঠিক আছে, আমি এই লুপটা করে কে এর ভ্যালু একবার 1 ধরে এটা করব, কে এর ভ্যালু একবার 2 ধরে এটা করব, 3 ধরে এটা করব। যখন কে এর ভ্যালু 3 এর উপরে চলে যাচ্ছে তখন আর এই লুপের মধ্যে সে পড়বে না, এন্ড করে দিবে। জিনিসটা হচ্ছে এরকম। অথবা আমি একটা কাউন্টার ইউজ করতে পারি। কাউন্টার বলতে এই যে এখানে, এটা একটু পরে দেখাই। তো এই জিনিসটা লুপটা হচ্ছে যেভাবে কাজ করে, যে আমি একটা ইনিশিয়ালি কোনো একটা ইন্ডেক্স দিয়ে দেই যে এখান থেকে শুরু করবে, এতটুকু যাওয়ার পর লুপটা শেষ করবে, মাঝখানে সে রোটেশনালি একবার স্টার্টিং থেকে নিচ পর্যন্ত যাবে, সে আবার স্টার্টিং এ ফিরে এসে আবার নিচ পর্যন্ত যাবে, এভাবে লুপে চলতে থাকবে। কতক্ষণ চলবে সেটা আমরা আগে থেকেই ঠিক করে দিব। এবং লুপে চলার সময় যখন এই যে আমরা বলতেছি নিচে যাচ্ছে, তখন আসলে এখানে অনেকগুলো কমান্ড থাকতে পারে যেগুলো সে স্টেপ বাই স্টেপ এক্সিকিউট করবে। এটা হচ্ছে বেসিক ধারণা। আচ্ছা, এই এক্সাম্পলটা আমাদের একটু দেখা দরকার, কারণ কেন, মানে কিভাবে লুপটা কাজ করে সেটা বোঝার জন্য। যেমন আমি যদি এই কোডটা রান করতাম, যেমন ফর কে ইকুয়ালস টু 1 to 5, এ কে একটা ফাংশন, এখানে জাস্ট আমি এ লিখতে পারতাম, ইকুয়ালস টু কে কে স্কয়ার। এটা রান করলে দেখো আমাদের আউটপুটটা আসলে কেমন আসে। ডান পাশে যদি একটু খেয়াল করো, এই আউটপুটটা আসবে এ ইকুয়ালস টু একবার 1 আসবে, এ ইকুয়ালস টু একবার 1 4 এভাবে আসবে, পরে 1 4 9 এভাবে আসবে। এর কারণ হচ্ছে যে ফার্স্টে যখন এই কোডটা রান করতেছিল তখন কে ইকুয়ালস টু হচ্ছে 1, যখন কে ইকুয়ালস টু 1 তাহলে কে 1 স্কয়ার এর ভ্যালু চলে আসলো। পরবর্তীতে সে আবার উপরে গেছে, কে এর ভ্যালু যখন 2, তখন ফার্স্টের এলিমেন্ট কিন্তু, কারণ এটা কি একটা ম্যাট্রিক্স না, কে ইকুয়ালস টু জি 1 স্যার। to 5 ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। আমি যখন 1 ধরছি, ফার্স্টের লুপে সে ফার্স্ট এলিমেন্টটা শুধু রিড করবে, পরের লুপে সে ফার্স্টের দুইটা এলিমেন্টকে রিড করবে, এই জন্য ফার্স্টের দুইটার স্কয়ার আসছে। পরের লুপে সে তিনটার এলিমেন্টকে রিড করবে, পরেরটাতে 4টা, পরেরটাতে 5টা। তার মানে লুপে কিন্তু আসলে এই যে 5 নাম্বারটা রিচ করার জন্য আগের 4টাও অবশ্যই তার রিড করে আসতে হবে। এটাই আমি আসলে দেখাতে চাচ্ছিলাম তোমাদের এই আউটপুটে। লুপটা আসলে এভাবেই কাজ করে, এরকম না যে ফার্স্টে কে এর ভ্যালু 1 ধরবে লাস্টে শুধু 5 ধরবে, এরকম না।
লাস্টের স্টেপে কে এর ভ্যালু 1 2 3 4 5 এই পাঁচটাই ধরবে এবং প্রত্যেকটার জন্য কোডকে সে এক্সিকিউট করবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা তোমাদের মানে শুধু জানার জন্য আমরা এখন একটু ইম্পর্টেন্ট টপিকে যাই। কাউন্টার আসলে কিভাবে কাজ করে? কাউন্টার আসলে এভাবেই কাজ করে যে আমরা লুপ যদি এরকম হয়, এখানে ধরো আমাদের কে এর ভ্যালু আমরা ফিক্সড করে দিচ্ছিলাম এত থেকে এত পর্যন্ত, তারপরে গেলে লুপটা শেষ হয়ে যাবে। অনেক সময় এরকম সিকোয়েন্স নাও হইতে পারে। ধরো আমরা একটা ম্যাট্রিক্সের মধ্যে কতগুলা এলিমেন্ট আছে আমরা জানি না, তাহলে তো আমি এভাবে স্পেসিফাই করে দিতে পারবো না। সেক্ষেত্রে যেটা করা যায়, আমরা একটা কাউন্টার সেট করে দেই। সরি, কাউন্টারটা এরকম হয় যে ইকুয়ালস টু 0 ধরে দিলাম। এখন কে এর ভ্যালু আমি 1 থেকে যে একটা ম্যাট্রিক্স আগে ফার্স্টে নিয়েছিলাম স্কোর ইকুয়ালস টু সামথিং, ভিতরে অনেকগুলো ভ্যালু ছিল, আমি ফর কে ইকুয়ালস টু 1 থেকে লেন্থ স্কোর, লেন্থ ফাংশনটার কাজ কি মনে আছে? স্যার কতগুলা পদ আছে আর কি একটা ইয়ের মধ্যে? হ্যাঁ, একটা ম্যাট্রিক্সে কতগুলো এলিমেন্ট আছে ওই সংখ্যাটা বের করে, 5টা 10টা 20টা এরকম। সো লেন্থ স্কোর দিলে কিন্তু এটার লাস্টের এলিমেন্ট কত নাম্বার এলিমেন্ট সেটা কিন্তু হয়ে গেল, যেটা এর আগে আমরা ডিরেক্টলি কে ইকুয়ালস টু 1 to 5 লিখছিলাম। এখন যেটা আমরা করতে চাচ্ছি, লুপের ভিতরে একটা কন্ডিশন অ্যাড করতে চাচ্ছি। মানে আমরা এর আগে শুধু লুপের ভিতরে একটা টাস্ক এক্সিকিউট করতে বলছিলাম, আর এখন আমরা যেটা করতে বলছি যে লুপের ভিতরে যদি একটা কন্ডিশন ফুলফিল করে তাহলে একটা টাস্ক করবে, আদারওয়াইজ টাস্কটা হবে না, সে পরেরটা চলে যাবে। যেমন এখানে আমরা কন্ডিশন দিচ্ছি স্কোর যদি 90 থেকে বেশি হয়, মানে এই ভ্যালুটা যদি 90 থেকে বেশি হয় তাহলে একটা কাউন্টার যেটা আমরা সেট করছিলাম তার সাথে 1 যোগ করব। আলটিমেটলি আমরা এখানে প্রবলেমটা হচ্ছে যে আমরা স্কোর কতজন 90 এর উপরে করছে স্কোর সেটা বের করতে চাচ্ছি, কতজন। এখানে আমরা 4টা দিছি, এখানে কিন্তু 100 হইতে পারে, 1000 হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটা ম্যাট্রিক্স 1000 এলিমেন্টের কয়জন 90 এর উপরে পাইছে বা স্কোর 90 এর উপরে করছে সেটা আমরা ডিটারমাইন করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা যেটা করবো, একটা কাউন্টার ইকুয়াল টু 0 ধরবো, মানে আমরা ধরে নিলাম যে একজনও পায় নাই। তারপর কেউ যদি 90 এর উপরে পায় তাহলে ওই 0-র সাথে, মানে ইনিশিয়ালি যে ভ্যালু পাইছিলাম তার সাথে 1 যোগ করো, তারপরে এন্ড করে দাও। এই এন্ডটা কিন্তু ইফ, এই কন্ডিশনের এন্ড। সে কিন্তু তারপর আবার ফর লুপে যাবে, যাওয়ার পর আবার এখানে কাউন্টারের সাথে তার এখন নতুন কাউন্টার হচ্ছে 0 + 1 মানে ইকুয়ালস টু 1 হয়ে গেল। তারপর আবার ফর লুপের সেকেন্ড এলিমেন্ট পর্যন্ত গেল, সেটা যদি থাকে ফুলফিল করে তাহলে কাউন্টার, এর আগে আমরা 1 পেয়ে গেছি, 1 + 1 আবার 2 হয়ে গেল। আবার উপরে যাবে, তাহলে এটা কাউন্টারের ভ্যালু 2 সেট করে দিবে। আবার আসলে এখন দেখলো যে এটা ফুলফিল করে নাই, তাহলে ডিরেক্ট এন্ড করে দিবে, তখন আর এই কাউন্টার সাথে যোগ করবে না। কারণ এখানে দেখো, আচ্ছা আরেকটা জিনিস, তুমি যখন কোনো একটা কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন দিতে চাচ্ছ বা কোনো একটা লুপের ভিতরে আরেকটা কন্ডিশন দিতে চাচ্ছ, তখন অবশ্যই একটা স্টেপ ক্রিয়েট করতে হবে। যেমন আমি যদি এই ইফটা ফরের নিচেই রাখতাম ডিরেক্টলি, তাহলে কিন্তু এই ফরের ভিতরে কন্ডিশনটা পড়তো না। তার মানে অবশ্যই এখানে একটা স্টেপ ক্রিয়েট করতে হবে। তুমি স্পেস দিয়েও করতে পারো, ট্যাব মেনু করেও করতে পারো, মানে এটার ভিতরে এটা করতে, এরকম ইন্টেন্ডেড একটা অবস্থা করতে হবে। ক্লিয়ার? জি স্যার। আবার সিমিলারলি যদি কন্ডিশনের ইফ, এটা যদি কন্ডিশন ফুলফিল করলে আমি এই টাস্কটা করতে বলছি, আদারওয়াইজ করতে না করছি, তো এটাও যদি আমি এখানে ইফ এর সাথে ধরো এভাবে রাখতাম, তাহলে কিন্তু এই কন্ডিশনের সাথে এটা কোনো কাজ হইতো না, মানে এই ফর লুপে আসলে এই কাজটা অবশ্যই হয়ে যেত। তো এই মাইনর এররের জন্য কিন্তু তোমার কোড রান নাও করতে পারে, এটা একটু খেয়াল রাখবা। তো একটা টাস্ক যদি কোনো একটা কন্ডিশন ফুলফিল করলে বা কোনো একটা লুপের ভিতরে ফুলফিল করলে হয়, সেটা অবশ্যই একটা স্টেপ ক্রিয়েট করবা অথবা ইনটেন্ডেড অবস্থায় রাখবা। স্যার এখানে যেরকম ছিল ওরকম থাকলে কি শুধু ফরের জন্য তখন কাজ করবে এরকম? হ্যাঁ, তখন শুধু ফরের জন্য কাজ করবে, তখন এই কন্ডিশনটা সে আর ওভারলুক করে যাবে আর কি, সে প্রত্যেক ফরের জন্য এটা করে ফেলবে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। এবং ওই এন্ডটা যে কন্ডিশনের জন্য এন্ড সেটার সাথে রাখতে হবে। এবং দেখো এই ডিসপ্লেটা কিন্তু এই এন্ড হওয়ার পরেই দিছে, আমি যদি এই এন্ড হওয়ার পরে দিতাম তাহলে কিন্তু প্রত্যেকটা কাউন্টারের ভ্যালু ডিসপ্লে করে যেত। মানে এই ডিসপ্লে যদি আমি এই এন্ডের পরে দিয়ে দিতাম
তাহলে প্রত্যেকটা লুপের জন্য এটা ফুলফিল করলে যেটা হয়তো কাউন্টারের ভ্যালু প্রত্যেকটার জন্য সে ডিসপ্লে করে করে যেত। তো আমি এটার পজিশনটা কোথায় চাচ্ছি সেটা আমাকে ডিফাইন করে দিতে হবে। তখন কি কাউন্ট একটা ম্যাট্রিক্স হয়ে যেত এরকম? ম্যাট্রিক্স না, আসলে কাউন্ট অনেকগুলা ডিসপ্লে পাইতা, মানে প্রত্যেকবার লুপের জন্য একবার করে ডিসপ্লে করতো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এই দেখো এই কোডটা আমরা যদি একটু রান করি, অ্যান্সার হচ্ছে যেটা 2, কারণ 2টা এখানে বেশি আছে। আচ্ছা, আচ্ছা এখন দেখো নেস্টেড কন্ডিশন ইউজ করা কি নাম শুনছো কখনো? নেস্টেড মানে একটা কন্ডিশনের মধ্যে ভিতরে আরেকটা কন্ডিশন ইউজ করা। আমরা এর আগে তোমাদের দেখাইলাম লুপের ভিতরে কন্ডিশন ইউজ করছি, রাইট? জি স্যার। এখানে ফর লুপের ভিতরে কন্ডিশন ইউজ করছি। তুমি অনেক সময় এরকম করতে পারো যে একটা কন্ডিশনের ভিতরে আরো একাধিক কন্ডিশন ইউজ করতে পারো, এটাকে বলা হয় নেস্টেড কন্ডিশন। আচ্ছা, এটা কিভাবে করা যায় বা অ্যাপ্লিকেশন, তোমাদের একটা এক্সাম্পল আমি দেখাই। ধরো আমি তোমাদের 3টা ভ্যালু দিচ্ছি, a equals to 10, b equals to 15, c equals to 20। ওকে, এখন ভ্যালুগুলো দিয়ে দেওয়ার পর তোমাদের আমি 2টা স্টেটমেন্ট বলে দিছি। স্টেটমেন্ট 1 হচ্ছে a এর ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম। স্টেটমেন্ট 2 তে আমি বলছি যে না, a এর ভ্যালুটা মিনিমাম। এখন তুমি একটা কোড রান করে দেখবা যে আমার কোন স্টেটমেন্ট 1 ঠিক আছে, স্টেটমেন্ট 2 ঠিক আছে, নাকি কোনোটাই ঠিক নাই, নাকি দুইটাই ঠিক আছে। দুইটা ঠিক থাকা তো কখনোই পসিবল না, যেহেতু আমি ভ্যালু একটা দিছি। সো তুমি একটা কোড রান করবা জাস্টিফাই করার জন্য আসলে আমার কোন স্টেটমেন্টটা ঠিক আছে। কোশ্চেনটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যেহেতু এখানে 3টা ভ্যালু আছে, তো আমি শুধু ইফ এবং এলস ইফ দিয়ে আসলে এটা আমি করতে পারবো না। সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, নেস্টেড ইফ একটা কন্ডিশন এই ফরম্যাটে বা এই স্ট্রাকচারে নিয়ে যেতে হবে। যেমন দেখো, এটা যদি আমি সলভ করতে যাই, আমি যেটা করতে পারি, আমি ফার্স্টে ধরে নিলাম এই দুটার মধ্যে একটা কন্ডিশন তৈরি করলাম যে যদি এ বি এর থেকে বড় হয় তাহলে কিন্তু বি এর ঝামেলা শেষ। আমি চেক করতে চাচ্ছি এ কি ম্যাক্সিমাম নাকি মিনিমাম। যদি এটা বড় হয়, তারপরে আমি এর ভিতরে আরেকটা কন্ডিশন দিচ্ছি যে এ যদি আবার সি এর চেয়েও বড় হয়, তাহলে কি আমি এই কন্ডিশনে ঢোকার জন্য একটা কন্ডিশন ফুলফিল করছি হচ্ছে বি এর থেকে এ অলরেডি বড়। আবার পরে কন্ডিশন দিচ্ছি যদি সে সি এর থেকেও বড় হয় এ, তাহলে কি এ ম্যাক্সিমাম। তুমি তাহলে ডিসপ্লে করে দাও স্টেটমেন্ট 1 ইজ ট্রু, কারণ আমার এই যে সেকেন্ড কন্ডিশনটা ফুলফিল হয়ে গেছে, নেস্টেড কন্ডিশনটা, রাইট? জি স্যার। অথবা আমি হ্যাঁ, বলবা কিছু? না স্যার, না স্যার, অনেকক্ষণ আচ্ছা আগে বলছিলাম। জি স্যার, মানে নেটের জন্য মনে ধীরে গেছে। আচ্ছা, পরে এখন ধরো এরকম হলো যে আমি এ থেকে মানে এ বি এর থেকে বড় হয়েছে, আর সে সি এর থেকে বড় না, এই জন্য আমি এলস দুইটা স্টেটমেন্টই ফলস। কারণ কি, আমার এ যদি সি এর থেকেও বড় না হয় তাহলে 1 কিন্তু ট্রু না। আচ্ছা, আবার এ অলরেডি বি এর থেকে বড়, তার মানে এ মিনিমামও হইতে পারবে না, তাহলে দুইটা স্টেটমেন্টই ফলস। ক্লিয়ার এটুকু? জি স্যার। আচ্ছা, অথবা আরেকভাবে কি হইতে পারে, আমি ফার্স্টে কন্ডিশন ধরছিলাম এ হচ্ছে বি এর থেকে বড়, অথবা হইতে পারে কি আমি আরেকটা কন্ডিশন ধরলাম, মানে এই কন্ডিশন তুমি শেষ করে দিলা। এখন যদি ফার্স্টে এরকম হয় যে এ বি এর থেকে বড়ই না, তাহলে সে এই অংশের মধ্যে সে ঢুকবেই না, সে পরের কন্ডিশনে চলে যাবে। শুধুমাত্র যদি এ বি এর থেকে বড় হয় তখনই সে সি এর সাথে কম্পারিজনে যাবে, আদারওয়াইজ এই অংশটুকুতে এইটুকু সে ওভারলুক করে যাবে। এখন যদি এটা হয় ওভারলুক করে গেল, তাহলে এ অবশ্যই বি এর থেকে ছোট। যদি ছোট হয়, এখন আমি আবার চেক করতে চাচ্ছি তাহলে বি কি সি এর চেয়ে বড় কিনা নাকি ছোট। এখন বি যদি সি এর চেয়ে ছোট হয়, সরি, বি অলরেডি এর থেকে বড়, আবার বি যদি সি এর থেকে ছোট হয়, তাহলে কি এ মিনিমাম না? তাহলে স্টেটমেন্ট ট্রু, 2 নাম্বারটা হচ্ছে ট্রু। এটা যদি না হয়, তাহলে বি যদি সি এর চেয়ে বড় হয়ে যায়, এটা কন্ডিশন না, মানে কি বি হচ্ছে সি এর চেয়ে বড়,
এই কন্ডিশন যদি হয় তাহলে এ অলরেডি বি এর থেকে ছোট ছিল, আবার বি সি এর চেয়ে বড়, তাহলে এ কিন্তু মিনিমাম নাও হইতে পারে, রাইট? আমরা দেখো তো এই কন্ডিশন কি ঠিক আছে নাকি কোনো ভুল আছে? একটু খেয়াল করো তো। এখানে কি আমার কোনো পসিবল আউটকাম কি মিসিং হয়ে গেছে এই কোডটাতে? স্যার দুইটা মানে ভ্যালু এখানে ইকুয়াল হয় তখন স্যার আসলে এনে এ লেস দেন সি হওয়ার কথা না। বুঝি নাই, বলো। মানে স্যার ইফ এ লেস দেন সি হওয়া উচিত না, এ লেস দেন বি এর স্যার মানে নিচেরটা যেটা বি লেস দেন সি লিখছেন, এ লেস দেন সি হওয়ার কথা না। হ্যাঁ, তুমি যদি এ লেস দেন সি দাও তাহলে এইটুকুতেই রাইট। আমি ধরো বি লেস দেন সি দিয়ে করতে চাচ্ছি, তাহলে কি কোনোভাবে কারেকশন করা যায়? যদি আমি এ দিয়ে করি তাহলেও হয়, তাহলে এই এই স্টেটমেন্টটুকুতেই হয়ে যায়। আমি ধরো বি লিখলাম, তাহলে কোনোভাবে করা সম্ভব? তাহলে এখানে আমি আরেকটা কন্ডিশন অ্যাড করতে পারি। তারপর এখানে এলস দিয়ে এটা করে দিলাম, আমি এর আগে যদি এলস ইফ দেই, এলস ইফ দিয়ে দিলাম, sorry, এখন দেখো তো এটা হতে পারে না? সেক্ষেত্রে কিন্তু আমার এই স্টেটমেন্টটার সরি এই স্টেটমেন্টটা কিন্তু আসলে ওভারকিল হয়ে গেছে না? জি স্যার এফিসিয়েন্সি কম। জি হ্যাঁ, স্যার। কোনো দরকার নেই, মানে এখানে ভুল নাই, কোডটা কিন্তু রান হবে, জি স্যার। বাট এটা না দিলেও হইতো। জি স্যার। আচ্ছা, তো এই জিনিসটা এই জন্যই করা ছিল যেন তোমরা আসলে বুঝতে পারো কিনা। সো তোমরা আশা করতেছি এরকম প্রবলেম পারবা, রাইট? জি স্যার। এখন ধরো আমি তোমাকে এই ভ্যালুগুলা ডিরেক্টলি ইনপুট না নিয়ে যদি তোমাকে ইউজারের কাছ থেকে নিতে বলি, তাহলে করতে পারবা? জি স্যার। জি স্যার পারবো মনে হয়। আচ্ছা, সো এরকম নেস্টেড কন্ডিশন গুলো তোমাদের কুইজের জন্য আসতে পারে। আর তোমাদের আমি আজকে যে অ্যাসাইনমেন্ট দিব সেখানে একটা নেস্টেড ইফ দিয়ে দিছি। তো খেয়াল রাখবা যেন ওই যে নেস্টিং করার সময় স্টেটমেন্ট গুলো ইফিসিয়েন্টলি করতে পারো। কোড রান করবে বাট যত ইফিসিয়েন্টলি করা সম্ভব। ওকে, একটাই ছিল ছিল বলো। আগের স্লাইডটাতে যেখানে মানে ইফ এর পর হচ্ছে আমরা মানে পরে যখন গেছি তখন হচ্ছে নেক্সট লাইনে স্পেস বা ট্যাব দিতে বলছিলেন, তো এখানে কি সেমই হবে? বুঝি না, একটু আবার বলবা? মানে এখানে যেরকম ইফ এর পরে হচ্ছে আমরা কাউন্টের আগে হচ্ছে স্পেস দিছি, বাট আবার নেক্সট স্লাইডে হচ্ছে আমরা ইফ এর পরের যে ডিসপ্লেটা দিছি সেখানে আবার দেয়া লাগে নাই। আচ্ছা, এখানে যেটা হচ্ছে কাউন্টের পর কেন দিতে হয়, তুমি লুপের মধ্যে যখন যাবা, লুপের মধ্যে যেটা সমস্যা হয় যে এই কন্ডিশন ফুলফিল করার পর তুমি একটা টাস্ক এক্সিকিউট করতে চাচ্ছিলা, ঠিক আছে? এখন একটু হোল্ড করো, কাউন্টের সময় একটু ঝামেলা আছে, মানে লুপের ক্ষেত্রে মেইনলি। লুপের ক্ষেত্রে তুমি যদি ইন্ডেন্টেশন না দাও, সেক্ষেত্রে লুপের ক্ষেত্রে সে প্রত্যেকটাতেই রান করে যায়, মানে কন্ডিশন ফুলফিল করুক না করুক সেক্ষেত্রে কাউন্টটা রান করে ফেলে। আর তুমি ডিসপ্লের ক্ষেত্রে এই প্রবলেমটা আসলে হয় না। তো ডিসপ্লের ক্ষেত্রে তুমি যদি এই ধরো এখানে ডিসপ্লেটা কিন্তু আমি ইন্ডেন্টেড করা অবস্থায় দেই নাই, রাইট? মানে ডিসপ্লের ক্ষেত্রে যেহেতু মানে আমি তোমাকে ওই কোডটা দিয়ে দেখাই। ধরো আমি এই ডিসপ্লের কথা বলতেছি, এই কন্ডিশন ফুলফিল করার পর যদি এই ইফ এর ক্ষেত্রে আসে তখন আর ইন্ডেন্টেড কেন লাগে না, কারণ সে এই পরের স্টেপে মানে
সরি, ক্ষেত্রে ইনডেন্টেড করলেও হয় আর এক্ষেত্রে না করলেও হয়। সুবিধা এই জন্যই যে ইফ যদি এইভাবে থাকে, পরে যদি কোনো এলস ইফ বা এলস থাকে তাহলে সে ওখানে চলে যায়। আমি যদি শুধু একটা ইফ দিতাম তাহলে ইনডেন্টেড করে দিতে হইতো। আগেরটাই দেখো, এখানে এখানে কিন্তু ইফ এর পরে কিন্তু এলস বা এলস ইফ দিয়ে কোনো অন্য কোনো কন্ডিশন নাই। তো পরে যদি সে লুক করতে যায়, মানে এখানে দেখতে চায়, তখন কিন্তু আর কোনো কিছু খুঁজে না পেলে পরের টাস্কটা এক্সিকিউট করে ফেলে। কি বুঝাতে পারছি? ধরো স্যার এলস যদি না থাকে তাহলে হচ্ছে দেয়া লাগবে বা এরকম। ইনডেন্টেড করে দেয়া বেটার। হ্যাঁ, মানে ইফ এর পরে সে লুক মানে এখানে খুঁজে যে এখানে অন্য কোনো কন্ডিশন আছে কিনা, তাহলে ইফ এর পরে যে অংশটুকু ছিল এটুকু বাদ রেখে সে পরে চলে যায়। বাট এটা না হলে তোমার ইনডেন্টেড করে দিতে হবে। তারপর তোমরা একটু রান করে দেখো, মোস্ট প্রবাবলি এটা আমি একটু চেক করে দেখি নাই, তোমরা একটু রান করে দেখো যে হয় কিনা। ওকে, স্যার এখানে একটা প্রশ্ন ছিল যে হ্যাঁ বলো। প্রথমে যখন কে এর মান 1 তখন তো হচ্ছে প্রথম খালি এলিমেন্ট যেটা 76 নিয়ে কম্পেয়ার করতেছে, কিন্তু পরে আবার যখন কে এর মান 1 থেকে লেন্থ 2 পর্যন্ত তখন 76 45 দুইটাই তো চেক করবে তাই না? মানে নাকি খালি সেকেন্ডটা চেক করবে? চেক করে যাবে, হ্যাঁ সমস্যা নাই। কিন্তু তাইলে স্যার যদি কোনো একটা ফলস হয়ে যায় তাইলে কি পরের স্টেটমেন্ট এক্সিকিউট হবে? কারণ যখন স্যার মনে করেন 4টা নিয়ে চেক করতেছে, প্রথম দুটোর জন্য ফলস, পরের দুটোর জন্য কারেক্ট। না, এটাই তুমি লুপে যেহেতু যাচ্ছ, লুপে সে পুরোটা কমপ্লিট করে আসবে। মানে ফার্স্ট স্টেপে যদি 2টাতে যায়, পরেরটাতে সে 3টাতে যাবেই। জি স্যার। কারণ আমি তো ইনডেন্টেড করে দিচ্ছি এই জন্যই যেন এই টাস্কটুকু কমপ্লিট করার পরে এখানে যায়। ও আচ্ছা স্যার, ওকে, জি স্যার। আচ্ছা, তোমাদের এটা হলো এটাও সিমিলার, যদি আমি ইফ দিয়ে কোনো ইনপুট নিয়ে দেখাইতে চাই। আচ্ছা, এখানে দেখো একটাই আছে, ধরো আমি একটা কাউন্টার হিসেবে n = 0 ঠিক করে দিলাম। হোয়াইল, আচ্ছা হোয়াইল এটার একটা ইউজও তোমরা মনে হয় ইয়ে দেখার কথা, সি প্রোগ্রামিং, রাইট? ফরের সাথে হোয়াইলও দেখছো না? জি স্যার। আচ্ছা, হোয়াইলটা অনেকটা ওই ফরের মতোই লুপ কাজ করে, বাট সরি। তো হোয়াইলের ক্ষেত্রে যেটা হয়, আমার কিছু একটা ভ্যালু দেয়া থাকে, মানে ওই ভ্যালু পর্যন্ত হোয়াইলের ভিতরে তুমি যে কোনো একটা ইন্টেন্ডার, আমি যে কাউন্টার দিলাম এটা একটা ভ্যালু সেট করে দিবা যে কতক্ষণ পর্যন্ত চলবে, এবং তারপর সে তুমি ভিতরে যে এক্সিকিউট মানে কোডগুলো দিবা সেগুলো এক্সিকিউট করতে থাকবে। ওকে, এখন যেটা হয়, আমি যদি হোয়াইল n = 0 ধরে নিলাম, আমি চাচ্ছি যে 10 পর্যন্ত এই লুপটা যাবে এবং প্রত্যেক স্টেপে কোনো কন্ডিশন ফুলফিল করতে হবে না, প্রত্যেক স্টেপে n = 1 হবে, 0 থেকে 1 মানে 1 পর্যন্ত। আমি কারণ চাচ্ছি আমি এই হোয়াইলটুকু শুধু ইউজই করতেছি লুপটা রান করার জন্য, কোনো কন্ডিশন ফুলফিল করার জন্য না। কারণ এটা আমি 10 বার রান করতে চাচ্ছি। মানে তুমি একটা ভ্যালু নিবা, মানে আমার এখানে কন্ডিশন হচ্ছে যদি তুমি একটা ইনপুট দিবা, ইনপুটটা যদি 0-র চেয়ে কম হয় তাহলে তোমাকে ডিসপ্লে করবে হচ্ছে কোন একটা পজিটিভ ভ্যালু ইনক্লুড করার জন্য, আর যদি 0-র চেয়ে বেশি দাও তাহলে সেটা লগ ভ্যালু তোমাকে ডিসপ্লে করবে, এবং এটা 10 বার রান করবে এই কোডটা। তোমার কাছে 10টা ভ্যালু চাবে আলাদা আলাদা। আচ্ছা, এটা হচ্ছে তুমি যদি আগে থেকে স্পেসিফাই করে দাও এত নাম্বার পর্যন্ত রান করবে, মাঝখানে যে কোনো কন্ডিশনে ব্রেক হবে না। এখন আরেকটা কমান্ড আছে যেটা হচ্ছে ব্রেক। ব্রেক কমান্ডটা ইউজ করার জন্য আমরা যে কোনো কন্ডিশনে কোনো একটা লুপ যদি ব্রেক করতে চাই তাহলে জাস্ট এই ব্রেক কমান্ডটা ইউজ করা যায়। যেমন আমি এই আগে যে এক্সাম্পলটা বললাম, এখানে যদি এরকম বলে দেই যে 0-র চেয়ে গ্রেটার কোনো একটা ইন্টিজার তুমি ইনপুট চাইছো, যদি 0-র চেয়ে গ্রেটার ইনপুট দেয় তাহলে 10 বার রান করবে লুপটা। যদি 0-র চেয়ে কম ইনপুট দেয় তাহলে এখানে একটা ডিসপ্লে করবে, মানে এইজ একটা কন্ডিশন দিয়ে দিলাম যে এইজ <0 যদি হয় অথবা =0 হয় তাহলে একটা পজিটিভ ভ্যালু ইনপুট করতে হবে, এটা একটা মাস্ট, এটা বলে দিলা, এবং প্রোগ্রামটা তুমি টার্মিনেট করে দিবা। মানে তুমি নেগেটিভ ভ্যালু বা 0 দিলে তুমি প্রোগ্রামটা শেষ করে দিবা, এরপরে আর কোনো ইনপুট চাবা না।
যদি এরকম চাও তাহলে এখানে একটা ব্রেক কমান্ড দিয়ে দিতে পারবা। এটা হচ্ছে ব্রেকের কাজ। যে কোনো একটা কন্ডিশন হলে তুমি ব্রেক ইউজ করতে পারো তোমার ইচ্ছা মতো। ঠিক আছে, যেমন যে কোনো একটা কমান্ড রান হচ্ছে, কোনো একটা ইরর হইলো সাপোজ, মানে তুমি যা চাচ্ছিলে তা হচ্ছে না, তুমি এখানে যদি একটা ব্রেক কমান্ড দিয়ে দাও যে যদি ইরর হয় তখন এই কোডটা যেন রান বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে তুমি ব্রেক ইউজ করতে পারো। আবার আরেকটা কমান্ড, সিমিলার কমান্ড হচ্ছে কন্টিনিউ। তুমি চাচ্ছ যদি এরকম কোনো কিছু হয় তাহলে কন্টিনিউ করে পরের স্টেপে চলে যাক, তাহলে ব্রেকের জায়গায় কন্টিনিউ ইউজ করা যেতে পারে। এটা দুইটা জাস্ট সিম্পল জিনিস। যেমন এখানে সিমিলার যদি আমি একটা ইউজ করি যে 0-র চেয়ে থেকে কম ভ্যালু যদি কেউ ইনপুট দেয়, তাহলে আমি আবার ডিসপ্লে করে দিলাম ট্রাই এগেইন, তারপরে কন্টিনিউ করে আবার পরের অবস্থায় চলে যাবে। ঠিক আছে, এখানে স্যার কন্টিনিউ। হ্যাঁ জি বলো। স্যার ডিসপ্লের আগে ট্যাব কেন দিছি? ইফ এর পরে যে ডিসপ্লে হ্যাঁ, এই ডিসপ্লেটা হচ্ছে শুধু যদি 0-র চাইতে কম ভ্যালু দেয় শুধু তখনই এই ডিসপ্লেটা হবে, আদারওয়াইজ এই ডিসপ্লেটা হবে না। এই জন্য এটা দিছি, মানে ইফ এর কন্ডিশন ফুলফিল করার কারণে। এটা ডিপেন্ড করবে এর উপর। বলো। স্যার তাহলে ওই উপরে এন এর কাজটা কি তাহলে এখানে? এন এর কাজটা হচ্ছে আমি যদি এই যে 0-র চেয়ে কম হলে তো এই অংশটুকু, সাপোজ এই অংশটুকু আমি বাদ দিলাম, এন এর কাজটা হচ্ছে তোমার টোটালটুকু কতবার, আমি এন দিয়ে ডিফাইন করে দিতে চাচ্ছি 10 বার, টোটাল 10 বার রান করার পর এটা হচ্ছে তোমার কন্টিনিউ হবে। ওকে, 10 বার রান করার পর শেষ হয়ে যাবে এরকম? হ্যাঁ, মানে তোমার কাছে 10 বার ইনপুট চাবে, 10 বার ইনপুট চাওয়ার পর তোমার লগ ভ্যালু দিবে। লগ -5 এটার ভ্যালু কত? ভ্যালু নাই তো স্যার এটার। ভ্যালু নাই। হ্যাঁ, এখন ধরো কেউ তোমাকে যদি একটা নেগেটিভ ভ্যালু ইনপুট দেয়, আমি বলছি 10 বার রান করবে, আর তুমি লগ -5 এর ভ্যালু বের করতে বলছো ম্যাটল্যাবকে, সে তখন কি করবে? সে তো এরর দেখাবে। জি স্যার। তো এই জন্য তুমি আরেকটা আলাদা কোড লিখে দিচ্ছ যে যদি মাইনাস ভ্যালু দিয়ে দেয় তাহলে কন্টিনিউ করতে বলতে হচ্ছে সে আর ওই যে এক্সিকিউটের এখানে যাবে না, লগ ভ্যালু বের করবে না, সে আবার উপরে চলে যাবে, পরের ভ্যালু ইনপুট চাবে। কেউ যদি নেগেটিভ ভ্যালু দেয় ট্রাই এগেইন বলে সে আবার এখান থেকে উপরে চলে যাবে, আর নিচের অংশটুকু দেখবে না, আবার ওই লুপটা কন্টিনিউ করতে থাকবে। এখন যদি কেউ 10 বারই নেগেটিভ ভ্যালু দেয় তাহলে আলটিমেটলি তার কোনো এন্ডে কোনো ডিসপ্লে থাকবে না। ক্লিয়ার? যেহেতু আমি এরকম একটা আমি 10 বার ইনপুট দেওয়ার পরে আমি সবগুলো আনসার একবার পাবো এরকম? প্রত্যেকবার এটা থাকবা, প্রত্যেকবার যখন এন্টার করবা একবার লুপের পর প্রত্যেকটারই। আমি এটা দাঁড়াও তোমাদের আমি এটা দেখাই দিচ্ছি। আচ্ছা, এই কোডটা আমি লিখে রাখছি এখানে। ব্রেকের অংশটা ধরো আমি এটা যদি রান করি, আমাকে বলছে যে একটা 0-র থেকে গ্রেটার কোন একটা ভ্যালু ইনপুট দিতে। আমি যদি 5 দেই তাহলে রান করলো। ওকে, আচ্ছা হ্যাঁ, তুমি 10 বার প্রত্যেক পরে একবারে রেজাল্ট পাবা। ঠিক আছে, এখন ধর আমি পরে আরেকটা দিলাম, এবার 10 বার চাচ্ছে, একবার আমি 0 দিয়ে দিলাম, এখন টার্মিনেট হয়ে গেছে। কারণ আমি বলছিলাম যদি 0 বা 0 যদি কম হয় টার্মিনেট হয়ে যাবে। এখন দেখো যে প্রত্যেকটা ভ্যালু দিয়ে দিছে এই অংশটুকু, জি স্যার বুঝতে চারটা পারছি। ভ্যালু। এখন ধরো আমি এই সেম কোডটায় যদি ব্রেক না দিয়ে কন্টিনিউ করে দিতাম, তাহলে যেটা হতো যখন এরকম ইরর হবে, আমি এর আগে বলছিলাম যে তখন আর কোডটা রান যেন না করে, কারণ এখানে আসলে অলরেডি সে ইরর দেখাবে, আউটপুট দেখাইতে পারবে না। এই জন্য আমি চাচ্ছিলাম ব্রেক করে দিব এখানেই, আর পরে আর যাবেই না, লুপেও যাবে না। এখন চাচ্ছি যে আমি ব্রেক করব না, আমি এই ভ্যালুটাকে সে বাদ দিয়ে মানে একটা টার্মিনেট করার মানে একটা ডিসপ্লে করে দিবে, ট্রাই এগেইন বা টার্মিনেট হয়ে যাবে এরকম কিছু দেওয়ার পর সে আবার এটাকে বাদ দিয়ে আবার লুপের অন্য পরের সংখ্যাতে চলে যাবে। এরকম যদি চাই তাহলে আমি কন্টিনিউ দিতে পারি। যেমন আমি যদি এটাকে এখন রান করি,
এখন দেখো আমি মাঝখানে কিন্তু 0 দিছিলাম একবার, এই টাইমে কিন্তু আমাকে 0-র জন্য আমি যে ইনপুটটা আমি এখানে যেহেতু ডিসপ্লে চেঞ্জ করি নাই, প্রোগ্রাম উইল টার্মিনেট, এই প্রোগ্রাম উইল টার্মিনেট এবং এই যে দুইটা ডিসপ্লে দিতে বলছিলাম এই দুইটা কিন্তু ডিসপ্লে আসছে, বাট আমার প্রোগ্রাম ব্রেক হয় নাই, কারণ আমি কন্টিনিউ বলার কারণে সে পরের অংশে আর যায় নাই, সে আবার পরের লুপের পরের অংশটা চলে গেছে পরের ইনপুটের জন্য। ওকে স্যার এটা কি ইনপুট দেওয়ার পরেই বলবে আমাকে নাকি একদম শেষে যখন একদম রেজাল্ট? লাস্টে, যেহেতু কন্টিনিউ করতেছো টোটাল কোডটা রান হওয়ার শেষে তোমাকে এটা জানাবে। ওকে, এটা হচ্ছে ব্রেক এবং কন্টিনিউ এর কাজ। এই হচ্ছে তোমাদের মোটামুটি সিলেবাস, এগুলা একটু প্র্যাকটিস করবা তোমরা। আমি তোমাদের আজকে একটা অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্টটা একটু বড় মানে অন্য দিনের তুলনায়। তোমাদের এটা অ্যাসাইনমেন্টটা সাবমিট করবা হচ্ছে আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতি, শনিবার সাবমিট করবা। ওকে ওকে, স্যার আরেকটু টাইম দিয়ে দেন, পরের উইকে বুধবার দেই। এটা পরের উইকে বুধবার না, পরের উইকে এত দেরি করা যাবে না। আচ্ছা তোমার বেশি টাইম লাগবে না, তোমরা যদি বসো আধা ঘন্টা বা 45 মিনিটস ম্যাক্সিমাম লাগবে। জি স্যার ঠিক আছে। আচ্ছা তোমাদের এই হচ্ছে কারিকুলামের মধ্যে যে সিলেবাসটুকু ছিল সেইটুকু। তোমাদের আমি বলছিলাম আগে যে তোমাদের কিছু টুলস দেখাবো যেটা পরবর্তীতে তোমাদের ক্যারিয়ারে বা রিসার্চের জন্য যেন সুবিধা হয়। তো আমাদের এটা সিলেবাসের মধ্যে না থাকলেও আমরা একটু দেখাবো, একটা টুলস আমি দেখাই দেবো, বাকিগুলোর জন্য তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালস আমি পরবর্তীতে দিয়ে দিব, তোমরা একটু দেখে নিবা। ওকে আমি তোমাদের সিলেবাস থাকবে আমাদের ওটা? হ্যাঁ সিলেবাস থাকবে তাহলে ওটা? তোমাদের এই পরীক্ষার সিলেবাসে থাকবে না, বাট তোমাদের আমার যেটা মনে হয়েছে যে তোমাদের এই টুলস গুলো দেখানো পরবর্তীর জন্য ইম্পর্টেন্ট। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এখন ধরো আমি তোমাদের একটু দেখাচ্ছি, সাপোজ আমি একটা ট্যাব খুলে নেই, আমি তোমাদের কার্ভ ফিটিং তো তোমরা হচ্ছে বিভিন্ন জায়গায় পড়ছো রাইট? আমার কাছে ডাটা আমি বেস্ট ফিটিং কার্ভ করতে চাই। কার্ভ ফিটিং এ কি কি রুলস পড়ছো মনে আছে কারো? লিস্ট স্কয়ার ভ্যালু কিছু পড়ছো না? জি স্যার পড়ছি। হ্যাঁ এটা তুমি ল্যাব মানে ম্যাটল্যাবের মাধ্যমে করতে পারো। আরেকটা সুবিধা হচ্ছে ধরো তোমার কাছে শুধু ডাটা আছে, র্যান্ডম ডাটা, তুমি কার্ভ ফিটিং করতে চাচ্ছ, কিন্তু ম্যাটল্যাবের কোড লেখা কিন্তু ঝামেলা হইতে পারে। যেটা করা যায় এখানে ম্যাটল্যাবের কিছু অ্যাপস আছে, অ্যাপস অপশনে যদি যাও এখানে কার্ভ ফিটিং একটা অ্যাপস আছে, লিনিয়ার রিগ্রেশন, ডিস্ট্রিবিউশন ফিল্টার, তারপর ক্লাসিফিকেশন লার্নার, এগুলো সবগুলো টুলস। আমি তোমাদের জাস্ট কার্ভ ফিটিংটা দেখাবো, বাকিগুলোর জন্য আমি দিয়ে দিব আর কি, স্টাডি ম্যাটেরিয়ালস দিয়ে দিব। এটা কিভাবে করে আমি দেখাই দিচ্ছি। এবং এটা একটা সুবিধা হচ্ছে তুমি তোমার সুবিধা মতো বেস্ট কার্ভ ফিটিং অনেকগুলো অপশন আছে করতে পারবা, এটার মাধ্যমে ইকুয়েশন জেনারেট করতে পারবা এবং ম্যাটল্যাব কোড জেনারেট করতে পারবা তোমার এই পার্টিকুলার অ্যাপ্লিকেশন মানে ডাটা দিয়ে। এবং এই ম্যাটল্যাব কোডটা তোমার বড় যে কোডটা আছে বা সেখানে তুমি অ্যাড করে দিতে পারবা কপি করে। এই অ্যাপ এই টুলস গুলো এক সুবিধা। ওকে এখন ধরো আমি কিছু ডাটা আমার দরকার, বিল্ট ইন কিছু ডাটা আছে এখানে ম্যাটল্যাবে, যেমন লোড, এটা হচ্ছে বিল্ট ইন ডাটা। এটা যদি আমি রান করি তোমরা কি দেখতেছো? জি স্যার দেখা যাচ্ছে। আমি একটা বিল্ট ইন ডাটা সেট এখান থেকে লোড করে নিলাম। দেখো তোমরা যদি ওয়ার্ক স্পেসে দেখো আমার দুইটা ম্যাট্রিক্স ক্রিয়েট হয়ে গেছে। একটা হচ্ছে সি ডেট নামে 20x1 একটা ম্যাট্রিক্স তৈরি হয়েছে,
আর একটাও 20 into 1 একটা ম্যাট্রিক্স তৈরি হয়েছে। একটা হচ্ছে সিড ডেট মানে একটা ডেট, আর এটা হচ্ছে পপ হচ্ছে পপুলেশন। আমি একটা ডাটা সেট নিছি, মানে ধরে নাও আমি এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর ভ্যালু চাচ্ছি, তোমাদের দেখানোর জন্য এটা আমি নিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো ডাটা নিয়ে তারপর এটা করতে পারবে। এখন ধরো আমি যদি এটাকে প্লট করি, এটা একটা গ্রাফ প্লট করলাম। সো আমি সি ডেটটাকে এক্স এক্সিসে রাখছি, মানে এটাকে ওয়াই এক্সিসে রাখছি। এটা কিন্তু একটা প্লট হইলো। আমি যদি এখন এই প্লট না করে যদি আমি ম্যাটল্যাবের যে বিল্ট ইন টুলস বা কার্ভ ফিটিং ইউজ করতে চাই এই ডাটা সেটের জন্য, তাহলে যেটা করবা এই ডাটা সেটটাকে ওয়ার্ক স্পেসে মানে এই তোমার ম্যাটল্যাবের সার্ভারে আগে সেভ করে নিতে হবে। মানে এখানে ওয়ার্ক স্পেসে আসা মানে হচ্ছে আপাতত এটা কেটে দেওয়ার আগ পর্যন্ত সেভ অবস্থায় আছে, মানে তুমি এখন কাজ করতে পারবে এটা দিয়ে। অ্যাপসে যাবা, এখন তুমি যদি কার্ভ ফিটিং এই অপশনটাকে সিলেক্ট করো, একটা উইন্ডো পপ আপ হবে, দেখতে পারতেছো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে যেটা করবা, আমি এটাকে কার্ভ ফিটিং একটা নাম দিতে পারবা। দিয়ে দিলাম এই নাম। এক্স এক্সিসে ধরো আমি হচ্ছে এখানে, তুমি যখন এক্স এক্সিসটা ক্লিক করবা তোমার এখানে অলরেডি যে ডাটা সেটগুলো অ্যাভেলেবল আছে এখন সবগুলা চলে আসবে। তুমি যেটাকে দিতে চাচ্ছ এক্স এক্সিসে সেটা সিলেক্ট করে নাও। আমি সি ডেট ধরো দিলাম। ওয়াই এক্সিসে ধরো হচ্ছে আমি পপুলেশন নিলাম। নেয়ার পর অলরেডি প্লট হয়ে গেছে। এখন দেখো গুডনেস অফ ফিট কি তোমরা জানো? গুডনেস অফ ফিটটা কি? যখন কোনো কার্ভ ফিটিং করো সেটা কতটুকু ফিটিং হচ্ছে, মানে এই আর স্কোয়ারের ভ্যালু যত ওয়ানের কাছাকাছি যাবে তত ফিটনেস তত বেটার, মানে ডাটা গুলার সাথে তোমার কার্ভটা ততটুকু ফিট হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো তুমি এটাকে গুডনেস অফ ফিটটাকে বাড়াইতে চাও, মানে 0.9 to 1 আছে, আমি 1-এর কাছাকাছি নিতে চাই। বাই ডিফল্ট তোমার এই ডাটা গুলাকে সে 1 ডিগ্রি পলিনোমিয়াল কার্ভে ফিট করার চেষ্টা করে, 1 ডিগ্রি পলিনোমিয়াল। ওকে, এখন আমরা যেটা করব, এখানে আরো অনেক ইয়ে আছে, অপশন আছে। যেমন আমরা 1 ডিগ্রির জায়গায় দেখো লিনিয়ার পলিনোমিয়াল বা 1 ডিগ্রি পলিনোমিয়ালের ক্ষেত্রে একটা সে অলরেডি একটা ফাংশন জেনারেট করে ফেলছে, যে p1x প্লাস p2, যেখানে p1 এর ভ্যালু হচ্ছে অলরেডি সে ডিটারমাইন করে ফেলছে। তো তুমি এখান থেকে একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছ। বাট দেখা যাচ্ছে এখানে গুডনেস অফ ফিটটা বেটার না। আমরা অন্য কোন অপশনে আমরা যদি এখানে ডিগ্রি অফ মানে ডিগ্রি যদি সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল নেই তাহলে দেখো কিন্তু আরো বেটার ফিট হচ্ছে। এখন দেখো আমার আর এর ভ্যালুটা, আর স্কোয়ারের ভ্যালুটা কিন্তু 0.9987, মানে আগের থেকে ফিটনেস কিন্তু অনেক বেশি হয়ে গেছে, রাইট? এবং কার্ভটা যদি খেয়াল করো সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল দেয়াতে কিন্তু আমার মোটামুটি অনেক কাছাকাছি চলে গেছে। এটার জন্য একটা ইকুয়েশন জেনারেট হয়ে গেছে এখন, সেকেন্ড ডিগ্রি f of x equals to p1 x স্কোয়ার প্লাস p2x প্লাস p3, এবং p1 p2 p3 এর ভ্যালু দিয়ে দিছে। তুমি এটা কিন্তু একটা ইকুয়েশন পেয়ে গেলা। আচ্ছা, এখন আমি ধরে নিলাম এটা দিয়ে আমি স্যাটিসফাইড। এখন আমি চাচ্ছি এটা দিয়ে ম্যাটল্যাবের কোড জেনারেট করব। তাহলে যেটা করবা, এই উইন্ডোর যে ফাইল আছে ফাইল অপশনে যাবা, এখানে দেখো জেনারেট কোড একটা অপশন আছে। জেনারেট কোডে যদি ক্লিক করো একটা কোড জেনারেট হয়ে যাবে। এই কোড জেনারেট হচ্ছে, এখানে তোমার ইনপুট আউটপুটটা তোমাকে দেখাচ্ছে। এক্স ইনপুট হচ্ছে সিডেট, ওয়াই ইনপুট হচ্ছে পপ, আর এখানে হচ্ছে তোমার কোড। কোডটা দেখতে পারতেছো? জি স্যার, দেখা যাচ্ছে। তো এই কোডটা কপি করে যদি তুমি তোমার অন্য যে কোডের সাথে তুমি যে একটা প্রোগ্রাম ধরো লিখতেছো রান করার জন্য, সেখানে তুমি ইনপুট দিয়ে দিতে পারবা। রান হওয়ার সময় এরকম একটা কার্ভ তুমি অলরেডি পেয়ে যাবা। মানে আমি যেটা এখানে অ্যাপ দ্বারা করলাম সেটা তুমি তোমার ওটা রান হওয়ার সময় পেয়ে যাবা। ক্লিয়ার? আবার হ্যাঁ বলো। আবার একটু বলুন স্যার, মানে আমার মানে কোন অংশ? ইন্টারনেট কানেকশন কেটে গেছিল আর কি, দেখতে পাইনি। আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা, আমরা যদি আগে যাই, না স্যার, কোডের পার্টটুকু আগে স্যার। আচ্ছা কোডের পার্ট।
আর আমি কোড যখন জেনারেট করলাম সেটা দেখতে পাচ্ছ কিভাবে করে। জি স্যার ওটা দেখছি। জেনারেট করার পর তোমরা অলরেডি একটা কোডের উইন্ডো নতুন ওপেন হয়ে যাবে এবং কোডের এই যে কোডটুকু চলে আসছে আমার ওই প্লটের জন্য। এখন আমি যদি জাস্ট এইটুকু কপি পেস্ট করে নিয়ে অন্য ধরো আমি একটা বড় কোড লিখতেছিলাম যেখানে আমার এই ডাটার জন্য প্লট দরকার ছিল এবং বেস্ট মানে যার গুডনেস অফ ফিট অনেক ভালো এরকম একটা প্লট দরকার ছিল, সেটা আমি নিয়ে এটা বসাইতে পারবো। মানে এটা যদি দিয়ে দেয় আলটিমেটলি বসে যাবে। ওকে, এখন ধরো কিছু বলতেছো? জি স্যার বলছেন। আচ্ছা, মানে একটু ডিস্টর্টেড অবস্থায় আসতেছিল। এখন ধরো আমি এইটার জন্য হয় পলিনোমিয়াল মিলে গেছে, এখন ধরো পলিনোমিয়াল ঠিক মতো মিলতেছে না, আমার অন্য কোনো অপশন আমি দেখতে পারবো। আমি ইন্টারপোলেন্ট দেখতে পারি, লিনিয়ার ফিট। ধরো আমি যদি লিনিয়ার দিই দেখো এটা কিন্তু মানে এই হয় না, ফিট ঠিক মতো হয় না। ইন্টারপোলেন্ট দিয়ে তুমি দেখতে পারো গুডনেস অফ ফিট 1 হয়ে গেছে, কারণ ইন্টারপোলেন্ট হচ্ছে পিস ওয়াইজ পলিনোমিয়াল করে, এক একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে মিলায়। সো প্রত্যেকটা পয়েন্টকে তুমি যদি ডিসক্রিট অবস্থায় ধরে নিয়ে নাও তাহলে তো প্রত্যেকটা অবশ্যই 100% মিলবেই। বাট এটা একটা সমস্যা হচ্ছে তুমি এটার জন্য কোনো ডিফাইন্ড ইকুয়েশন পাবা না, কারণ প্রত্যেক পার্টি হচ্ছে আলাদা। অথবা তুমি এখানে পাওয়ার এক ফরম্যাটে নিতে পারো, সেক্ষেত্রে তোমার ফিটনেস দেখো আরো কমে গেছে। বা স্মুথিং স্প্রিনেল আকারে নিতে পারো, এটা হচ্ছে স্মুথ করতে পারবা, ডিফল্ট করতে পারো, তুমি নিজে এটাকে সরে রাফার বা স্মুথার দিকে নিতে পারবা। এটা তুমি ট্রাই করে দেখবা যে কোনটার ক্ষেত্রে এটার ভ্যালু 1 এর কাছাকাছি যায়, অথবা বাই ডিফল্টও দিয়ে দিতে পারো। আচ্ছা, এটুকু ক্লিয়ার সবাই? স্যার এখানে তো আমরা ম্যানুয়ালি বিভিন্ন টাইপ দিয়ে দেখতেছি যে কোন ক্ষেত্রে আর স্কয়ারের মানটা 1 এর কাছাকাছি 1 যাচ্ছে। এর কাছাকাছি যায়। তো স্যার এরকম কোনো নাই যে নিজেই চেক করে বলবে কোনটা দিলে সবচেয়ে বেটার হয় আর স্কয়ারের মানটা? এটা আসলে বাই ডিফল্ট তারা পলিনোমিয়াল শো করে, 1 ডিগ্রি পলিনোমিয়াল, এটা হচ্ছে ম্যাটল্যাবের বাই ডিফল্ট। তো তোমার এটা একটু চেক করে দেখতে হবে নিজে যে কোনটা। করতে হবে আর কি ম্যানুয়ালি। হ্যাঁ, তোমার এটা ম্যানুয়ালি একটু করে দেখতে হবে। এখন তুমি এটা সিমিলার একটা প্লট যদি 3 ডাইমেনশনাল করতে চাও, ধরো আমার এখানে তো অন্য এক্সিসে কোনো ডাটা নাই, সাপোজ আমি জেড এক্সিসেও সি ডেটটাই সাপোজ তোমাদের দেখানোর জন্য আমি পপুলেশনের ভ্যালুটাই জেড এক্সিস নিয়ে নিলাম। এখন দেখো 3 ডাইমেনশনাল একটা প্লট হয়ে গেছে। তোমার যদি এরকম কোনো কিছু হয় যে 3 ডাইমেনশনাল মানে 3টা এক্সিসের ডাটা আছে, একটা সারফেস ক্রিয়েট করতে চাচ্ছ বা এরকম কিছু করতে চাচ্ছ বেস্ট ফিটিং করে, তাহলে এই এক্স ওয়াই জেড দিয়ে দিবা। এবং ইভেন তুমি ওয়েটেজও ঠিক করে নিতে পারবা। তারপর হচ্ছে এখানে আরো কিছু জিনিস করা যায়, অটো ফিট না দিয়ে তুমি ম্যানুয়ালি ফিট করে দিতে পারবা। আমি তো এখানে ডাটা দেওয়ার সাথে সাথে অটো ফিট হয়ে গেছে, তুমি এটা সিলেক্ট করার পর ম্যানুয়ালি ফিট করতে পারবা। তারপর হচ্ছে তুমি এগুলা একটু ঘুরে ফিরে তোমরা দেখো, আমি জাস্ট তোমাদের জেনারেল কনসেপ্টটা দিয়ে দিলাম। আর তাছাড়া বাকি যেগুলো আছে যেমন রিগ্রেশন, তোমরা রিগ্রেশন পড়ছো মনে হয় অথবা আইপি তে পড়বা। তারপরে ডিস্ট্রিবিউশন ফিটার, এগুলা আর জন্য আমি রেফারেন্স ম্যাটেরিয়ালস তোমাদের দিয়ে দিব, যারা একটু ইন্টারেস্টেড তারা দেখে নিও। ওকে? জি স্যার। আচ্ছা, এই হচ্ছে তোমাদের মোটামুটি সিলেবাস। এখন বলো কার কোনো কোশ্চেন আছে? নাই মনে হয় স্যার। আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাদের মোটামুটি এই কোর্সের কাজ আপাতত শেষ। তোমাদের আমি অ্যাসাইনমেন্ট আজকে দিয়ে দিব। তোমরা রবিবার রাত 12টার মধ্যে ওয়ার্ড ফাইলে যেভাবে এর আগের অ্যাসাইনমেন্টটা দিছো, আমি একটা অ্যাসাইনমেন্টের উইন্ডো ওপেন করে দিব, তোমরা এখানে আপলোড করে দিবা। এবং আমি আগের বারের মতোই বলতেছি যে কেউ কারোর সাথে শেয়ার করবা না, আমি আশা করতেছি। কারণ তোমাদের আমি যে লেকচারটা দিছি তোমরা ভিডিও লেকচারটা ফলো করেও যদি করো পেরে যাওয়ার কথা। এবং ট্রাই করবা যেসব ডাটা ইনপুট আকারে দিবা সেগুলো যেন একজনের থেকে আরেকজনের ডিফারেন্ট হয়। কারণ অ্যাসাইনমেন্ট গুলো স্যার রোল ওয়াইজ দিয়ে দিলে হবে না তাহলে স্যার? রোল ওয়াইজ দিতে পারো, আর আমি কিছু জায়গায় তোমাদের রোল ওয়াইজ বা রোলের লাস্ট 2 ডিজিট এইভাবে আমি স্পেসিফাই করে দিছি কোশ্চেনে, সেগুলো তোমাদের ওইভাবে ইনপুট দিবা, তোমরা কোশ্চেন দেখলে বুঝতে পারবা। আর
এতদিন পর্যন্ত তো অ্যাসাইনমেন্ট করছো সবগুলা একটু কুইজের আগে ভালো করে দেখবা, কারণ কুইজে ওই টাইপের মানে ওইগুলাই আসবে না অবশ্যই, ওই টাইপের কোশ্চেন গুলাই হয়তো আসতে পারে। ঠিক আছে? মানে স্যার যদি আমরা কুইজে গুলি এফিশিয়েন্টলি পারি তাহলে আশা করতে পারি যে মানে ফাইনাল কুইজে গুলি পারবো, মানে অ্যাসাইনমেন্ট গুলি যদি পারি আর কি। অ্যাসাইনমেন্ট গুলো যদি ঠিক মতো নিজে বুঝে পারো জি স্যার। তাহলে মোটামুটি কুইজের গুলো পারবা আশা করতেছি। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন কুইজের সময় তোমরা একটু একটা জিনিস খেয়াল রাখবা, একটা কোড রান করা তোমার হচ্ছে টাস্কের মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করা, আর কোডটা দেখে মানে কেউ একজন পড়ে বোঝা এবং কোডটা সুন্দরভাবে লেখা মানে রিপ্রেজেন্ট করা, এটাও কিন্তু একটা কোয়ালিটির মধ্যে পড়ে। তো এখানেও কিন্তু কিছুটা মার্ক থাকবে। ধরো একজন একটা কোড কমেন্ট গুলো লিখছে, স্যার শর্ট করলে চলবে তো নাকি? মানে হ্যাঁ কমেন্ট শর্ট করতে পারো, আমি জাস্ট কমেন্টের কথাও বলতেছি না। একটা কোড ইফিসিয়েন্ট হওয়ার কিন্তু একটা ব্যাপার আছে। একটা কোড কেউ 3 লাইনে লিখেও কাজ করাইতে পারে, আরেকজনের দেখা যায় 10 লাইন লাগতে পারে। সেক্ষেত্রে কিন্তু 3 লাইনেরটা সে যদি লিখে এবং পাশে কমেন্ট বা বুঝাই দিতে পারে, সেটা কিন্তু ইফিসিয়েন্ট বেশি। তোমার কোডটা যদি রান করে তাহলে তুমি ম্যাক্সিমাম মার্কস পেয়ে যাবা, মানে 80+, 90ও পেতে পারো। আর বাকি 10% বা 15% মার্কস কিন্তু তোমার ইফিসিয়েন্সির উপর। জি স্যার, বুঝতে পারছি। ওকে, A+ পাওয়ার মতো মার্কস তুমি কোড রান করলে পেয়ে যাবা, বাট তার থেকে বেশি যে মার্কসটা সেটা কিন্তু তোমার এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করবে। আর কুইজের ডেট কি তোমরা ঠিক করছো? স্যার আমি আপনার সাথে কথা বলবো না পরে একটু? আচ্ছা ঠিক আছে, আমাকে জানাও পরে। তাহলে যদি কারো কোনো কোশ্চেন না থাকে, ভালো থাকো, তাহলে নেক্সট দিন একবার কুইজের দিন দেখা হবে। ওকে, ভালো থাকো সবাই। স্যার আপনিও সাবধানে থাকেন।